সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের হাতে গোনা কয়েকটা টপিক বা চ্যাপ্টার কিন্তু তোমাদের কাছে আসলেই খুব জটিল লাগে, কারণ এই টপিকগুলো হচ্ছে আমরা নর্মালি দেখি না, আমাদের দেখাশোনা হয় না বা হাতে কলমে শেখা হয় না, শুধু পড়ে যাই, শুধু বিভিন্ন তথ্য উপাত্ত মুখস্থ করতে হয়। কিন্তু জিনিসগুলো যদি চোখের সামনে দেখা যেত, যদি ভিজুয়ালাইজ করা যেত যে আসলে এই বিষয়টা কি, তাহলে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই কয়েকটা টপিক অর্থাৎ হাতে গোনা কয়েকটা বিষয় তোমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হইতো। তো তারই ধারাবাহিকতায় এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের উৎকর্ষ থেকে আয়োজন থাকছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেই সাবজেক্টে আছে, এই সাবজেক্টের সবচাইতে বেশি কনফিউজিং এবং সবাই যেটাকে বেশি অবহেলা করে, নেগলেক্ট করে বা ভয় পায়, এই ধরনের কয়েকটা অংশ নিয়ে আমাদের এই ভিডিওগুলো সাজানো হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজকের ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশের অধ্যায় ৩ পরিচ্ছেদ ৩.১ এই অংশটি নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, চলো আমরা চলে আসি। প্রথমেই দেখি যে এখানে আসলে আমরা কি জানি একটা দেখতে পাচ্ছি। কি এটা একটু দেখি, আমরা পড়াশোনা করি। যে পৃথিবীর চারদিকে বলা হচ্ছে, পৃথিবীর চারদিকে, হ্যাঁ মনে করে এটা হচ্ছে একটা আমাদের পৃথিবী। এই পৃথিবীর চারদিকে অসীম আকাশ এবং মহাকাশ বিস্তৃত। মহাকাশে রয়েছে বিভিন্ন ধরনের নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা ও অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বজগৎ। তাহলে মূলত এখানে একটা ছোট চিত্র দেওয়া হয়েছে, এখানে আমি বুঝেছি তোমাদের হচ্ছে এটা আমাদের একটা বিশ্বজগৎ। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে একটা বিশ্বজগতের কি পাইলাম, এখানে আমরা বিশ্ব জগতের একটা মোটামুটি ধারণা পাইছি। বিশ্বজগৎ কাকে বলা হচ্ছে? এই যে পুরা ব্রহ্মাণ্ড জুড়ে যা কিছু আছে, অর্থাৎ এই মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে আমাদের কি বিশ্বজগৎ। দেখো এখানে কিন্তু কয়েকটা বিষয়ের কথা বলা হয়েছে, যে নক্ষত্র থাকতে পারে। নক্ষত্র কি ভাইয়া? নক্ষত্র মানে তুমি বলতে পারো যে এই যে দেখো নক্ষত্র, এইগুলো হচ্ছে মূলত এক ধরনের ছায়াপথ। হ্যাঁ, এগুলো ছায়াপথ, এগুলো হচ্ছে ছায়াপথ। তারপরে এখানে তুমি দেখতে পারো বিভিন্ন ধরনের গ্রহ আছে, এই গ্রহগুলো অনেক উপগ্রহ আছে। তারপরে এই যে আমরা ধূমকেতু দেখতে পাচ্ছি, ধূমকেতু আছে। এই যে বিভিন্ন ধরনের নক্ষত্র আছে। তারপরে হচ্ছে এই যে এগুলাকে বলা হয় তোমার মূলত নীহারিকা বলা হয় অনেক সময়। হ্যাঁ, নীহারিকা বলা হয় এটাকে। এরকম বিভিন্ন রকমের এলিমেন্ট গুলা নিয়ে মহাবিশ্বে তৈরি হয়েছে, যেটা যে এলিমেন্ট গুলা নিয়ে সবগুলোকে একসঙ্গে বলা হয় আমাদের হচ্ছে বিশ্বজগৎ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগায় যাই। প্রথমে আমরা একটু দেখব যে সৌর পরিবার বা সৌরজগৎ কি। আমরা প্রথমে দেখে আসছি বিশ্বজগৎ বা তোমার হচ্ছে পুরা ব্রহ্মাণ্ড দেখেছি। এখন দেখবো হচ্ছে সৌরজগৎ আসলে কি, সৌরজগৎটা কি জিনিস। দেখো এই সৌর শব্দে কিন্তু একটা কথা খুব বেশি কমন, সেটা কি ভাই? এই যে সৌর, এই সৌর শব্দের অর্থ কি? সৌর শব্দের অর্থ হচ্ছে সূর্য। সৌর শব্দের অর্থ হচ্ছে সূর্য। তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো যে সৌরজগৎ বলতে মূলত সূর্য নিয়ে যে জগৎটা গঠিত হয়েছে তাকে বোঝানো হয়। আচ্ছা, বইয়ের ভাষায় কি বলা হচ্ছে এটাকে? যে সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। আচ্ছা, আমরা একটু খেয়াল রাখি, মনে করি এটা হচ্ছে আমাদের সূর্য। হ্যাঁ, সূর্য, এটাকে বলা হচ্ছে এটা হলো আমাদের একটি কি নক্ষত্র। তাহলে সূর্য এক ধরনের কি ভাইয়া? নক্ষত্র। সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, দেখো সূর্যের পাশে বিভিন্ন রকমের গ্রহ আছে, এই যে গ্রহ আছে, গ্রহগুলোর আবার বিভিন্ন ধরনের উপগ্রহ আছে। এই গ্রহ উপগ্রহ হচ্ছে গ্রহাণুপুঞ্জ, মানে অনেকগুলো গ্রহ একসঙ্গে হয়ে গ্রহাণুপুঞ্জ সৃষ্টি হয়। অসংখ্য ধূমকেতু, এই যে দেখো এগুলো হচ্ছে ধূমকেতু, অনেক ধরনের ধূমকেতু কিন্তু থাকে। এরপর অগণিত উল্কা, এই ধূমকেতু, উল্কা, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলাকে নিয়ে তৈরি হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার। তাহলে যেটাই সৌরজগৎ ভাইয়া সেটাই হচ্ছে সৌর পরিবার। সৌর পরিবার। তাহলে যদি প্রশ্ন আসে ক নাম্বার প্রশ্নে যে সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে, আমরা উত্তরটা এভাবে দিতে পারি যে সূর্য এবং এর বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, উল্কা ইত্যাদি নিয়ে যে পরিবারটা গঠিত হয় তাকে বলা হচ্ছে সৌর পরিবার, বা যে জগৎ গঠিত হয় তার নাম হচ্ছে সৌরজগৎ। ওকে, এখন এই যে সৌরজগতের চিত্রটা কিসের জগতের হয়? এটা কিসের চিত্র? এটা হচ্ছে একটা সৌরজগতের চিত্র। ধরি আমি সৌরজগৎ, এটা হচ্ছে সৌরজগতের একটা চিত্র। বলা হচ্ছে এই সৌরজগতের সমস্ত গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। তাহলে এই যে সূর্যের মধ্যে নক্ষত্রটা আমরা পাইলাম, এই নক্ষত্র কি ভাই? আর পাওয়ার কেমন? পাওয়ার খুব বেশি। তার মানে সে হচ্ছে সবগুলাকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রক। সে পুরা সৌরজগতের নিয়ন্ত্রক। এটা আমরা মনে রাখতে পারি, এমসিকিউ আসতে পারে খুব বেশি। ওকে,
এরপর বলা হচ্ছে গ্রহ এবং উপগ্রহগুলো সূর্য এবং নিজের পারস্পরিক কি হচ্ছে মহাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। তার মানে বলা হচ্ছে এই সূর্যটার চারপাশে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে, এগুলো নির্দিষ্ট একটা চলার কক্ষপথ আছে এবং ওই কক্ষপথে তার কোন শক্তির বলে চলাফেরা করছে, সেই শক্তিটার নাম হচ্ছে মহাকর্ষণ শক্তি। কি শক্তি ভাইয়া? মহাকর্ষণ শক্তি। তোমরা যারা বিজ্ঞানের ছাত্র আছো তারা জানো যে মহাকর্ষণ শক্তিটা কি জিনিস। আসলে এই কথাটাকে আমি যদি তোমাকে একটু 3 ডাইমেনশনাল ওয়েতে দেখাই, দেখো ব্যাপারটা এমন হবে। এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সৌরজগৎ। হ্যাঁ, এটা হচ্ছে সৌরজগৎ। দেখো এইটা হচ্ছে আমাদের সূর্য, এই যে এই অংশটা না হলো আমাদের সূর্য। এই সূর্য মূলত কি, সূর্য সম্পর্কে আমরা কি বলেছি ভাইয়া? এই সূর্য সম্পর্কে আমরা কিন্তু বলেছি তোমার এই সূর্য আমাদের এই সূর্য হচ্ছে সমস্ত কিছুর কি নিয়ন্ত্রক। এই সূর্য হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রক। সমস্ত কিছু বলতে আমি বুঝাইছি মূলত সৌরজগতের নিয়ন্ত্রক হচ্ছে এই সূর্য। এখন বলা হচ্ছে যে এই সূর্যটাকে প্রদক্ষিণ করে, দেখো এই সূর্যটাকে কিন্তু প্রদক্ষিণ করছে, এই সূর্যটাকে প্রদক্ষিণ করে এই সূর্যকে প্রদক্ষিণ করে, এই যেটা হচ্ছে সূর্য আমাদের, এই সূর্যকে প্রদক্ষিণ করে দেখো বিভিন্ন ধরনের কক্ষপথ আছে। এই যে এইগুলো দেখো একটা করে কক্ষপথ, একটা করে কক্ষপথ। এই যে প্রত্যেকটা কক্ষপথে একটা 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 এরকম করে বিভিন্ন রকমের কি আছে, গ্রহ উপগ্রহগুলো আছে। তো এই প্রত্যেকটা গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং কোন শক্তির বলে ঘোরে, সেই শক্তির নাম হচ্ছে মহাকর্ষণ শক্তি। আর এই যে পুরা ফ্যামিলি, এই যে পুরা একটা ফ্যামিলি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ফ্যামিলিটার নামে ভাইয়া মূলত কি, এই ফ্যামিলির নামে হচ্ছে তোমার সৌরজগৎ বা সৌর পরিবার বা সোলার সিস্টেম যাকে বলা হয়। এই সম্পূর্ণ অংশটাকে বলা হয়েছে সৌরজগৎ, সোলার সিস্টেম বা হচ্ছে তোমার সৌর পরিবার। ওকে, আচ্ছা, আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। সৌরজগতে একটা একটা করে বিষয় আমি দেখব। দেখো সৌরজগতে মোট কতটি গ্রহ আছে ভাইয়া? মোট গ্রহ আছে হচ্ছে 8টি। সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কতটি? 8টি। কি কি গ্রহ এখানে আছে? এখানে অনেকগুলি গ্রহ আছে। আমরা একটু পরে হচ্ছে গ্রহগুলোর নামগুলোও দেখবো যে কি কি গ্রহ নিয়ে আসলে সৌরজগৎ গঠিত হয়েছে। তার আগে আমরা একটু এই সৌরজগতের প্রধান যে নিয়ন্ত্রক, সবচেয়ে বেশি ক্ষমতাধারী যে হচ্ছে মহাসিংহাসনে বসে আছে, যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে সৌরজগতের, তাকে নিয়ে একটু জানি। সে হচ্ছে সূর্য। সে হচ্ছে মহাপরাক্রমশালী, সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আর সৌর জগতের সমস্ত কিছুকে সে নিয়ন্ত্রণ করে। এ সম্পর্কে বলা হচ্ছে এটি একটি উজ্জ্বল নক্ষত্র। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি পাইলাম? ধরো এটা হচ্ছে সূর্য। হ্যাঁ, সূর্য দেখো, এই যে সূর্য, সূর্য সবকিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এই সূর্যের সম্পর্কে আমরা জানতে পারলাম এই প্রথমেই, এ হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রক, এ হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রক। এটার পরিচয় কি? সে একটা হচ্ছে নক্ষত্র, কিন্তু কেমন নক্ষত্র ভাইয়া? সে একটা উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র, সে হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র, সে একটা উজ্জ্বল নক্ষত্র। ওকে, সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী চাই, দেখো এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীকে যদি আমরা 1 ধরি, তাহলে সূর্যের আয়তনটা হচ্ছে কত? 13। সূর্যের আয়তন কত হচ্ছে ভাইয়া? 13। তার মানে পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। কার থেকে ভাইয়া? এই যে পৃথিবীর থেকে। পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। ওকে, পৃথিবী থেকে এটি প্রায় 15 কিলোমিটার, 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এই যে সূর্য থেকে ভাইয়া, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য, এদের মাঝখানে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। তাহলে কত দূরে অবস্থিত। আরেকটা কথা তোমরা জেনে বলে রাখি যে মূলত এই যে গ্রহ থেকে গ্রহগুলোর দূরত্ব, এগুলো কিন্তু কিলোমিটার মাপা হয় না, এগুলো হচ্ছে আলোকবর্ষ দিয়ে মাপা হয়। আলোকবর্ষ হচ্ছে মাপার একটা একক, কিন্তু আমরা আমাদের তোমরা ছোট তো, এই জন্য তোমাদের বোঝার জন্য বই পুস্তক হচ্ছে কোটিটা ব্যবহার করছে। তার প্রশ্ন যদি আসে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, উত্তর হবে হচ্ছে 15 কোটি কিলোমিটার। ওকে, বুঝলাম। এর ব্যাস, দেখো ব্যাস কিন্তু তোমরা জানো, ব্যাস মানে হচ্ছে গোল অংশটার সম্পূর্ণটুকু জুড়ে, যেটা সেটা বলা হচ্ছে ব্যাস। এর ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। তার মানে সূর্যের এক পাশ থেকে আরেক পাশের যে দূরত্ব,
সূর্যের এক পাশ থেকে, ব্যাস মানে হচ্ছে এই যে এই সম্পূর্ণ এই পাশে থেকে এই পাশ পর্যন্ত, এখানে এর দূরত্ব কতটুকু, এটাকে বলা হচ্ছে এই তোমরা যারা বিজ্ঞানের ছাত্র আছো তারা জানো, এটাকে মূলত আমাদের বলা হচ্ছে কি, ব্যাস। ব্যাস বলা হচ্ছে, তাই তো? এটাকে কতটুকু ভাই, এর দূরত্ব কত, 13 লক্ষ। এখানে বলছে তারা 13 লক্ষ, 13 লক্ষ, সরি 13 লক্ষ না, একটু ভুল হয়ে গেছে, এটা 13 লক্ষ না, এটা হচ্ছে মূলত কি, এটাই যে বলা হচ্ছে আমার 13,84,000 কিলোমিটার, সরি 13,84,000 কিলোমিটার। এটা হচ্ছে সূর্যের ব্যাস, এটা হচ্ছে সূর্যের ব্যাস। আচ্ছা, সূর্যের ব্যাস। এখন সূর্যের উপরিভাগের উষ্ণতা, মানে সূর্য তো একটা গরম বস্তু, সূর্য একটা গরম বস্তু, দেখো চিত্রে দেখা যাচ্ছে যে একটা খুবই কেমন লাল বর্ণ ধারণ করে আছে। এবং তোমাকে যদি আমি হচ্ছে এটা 3D ডাইমেনশনাল দেখাই, যেমন সূর্যকে একটু দেখাই তোমাকে, দেখো এখানেও কিন্তু মূলত তুমি সূর্যকে কি হিসেবে দেখবা, এই যে সূর্য, এই যে সূর্যতে ক্লিক দিলাম, দেখো সূর্য হচ্ছে একটা খুবই গরম পদার্থ, সূর্য হচ্ছে খুবই গরম পদার্থ। কি দিয়ে তৈরি হয়েছে আমরা একটু পরে দেখবো। দেখা যাচ্ছে সূর্য কিন্তু খুবই গরম পদার্থ। তো এখান থেকে এই জন্য আমরা বুঝতে পারতেছি যে সূর্যের একটা তাপ থাকার কথা। সূর্যের তাপ কেমন হয়, সূর্যের তাপ হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূর্যের তাপ, সূর্য থেকে প্রতি সেকেন্ডেই মনে করো যে 57,000 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বের হয়। সূর্যের শরীর সবসময় গরম থাকে, কেমন গরম থাকে, 57,000 ডিগ্রি সেলসিয়াস, ভাবনা চিন্তারও বাহিরে। আচ্ছা, সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নাই। তাহলে সূর্যের একটা বৈশিষ্ট্য পাইলাম, এই সূর্যের মধ্যে কোনো কঠিন বা তরল পদার্থ নাই, কোনো কঠিন বা তরল পদার্থ নাই। সূর্যের মধ্যে কোনো কঠিন বা তরল পদার্থ নাই ভাই। তাহলে সূর্য কি দিয়ে গঠিত? সূর্য হচ্ছে গ্যাস দিয়ে গঠিত। তাহলে সূর্য কি দিয়ে গঠিত ভাইয়া? সূর্য হচ্ছে বিশেষ ধরনের গ্যাস দিয়ে গঠিত, গ্যাস। ভাই এই গ্যাসটা কি কি? এখানে হচ্ছে হাইড্রোজেন আছে আর হচ্ছে হিলিয়াম আছে ভাইয়া। হাইড্রোজেনের কি আছে, হিলিয়াম আছে। দেখো বলা হচ্ছে শতকরা 55 ভাগ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত? পুরাটা যদি 100% ধরা হয়, তার 55% হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস। এবং ভাইয়া 44% দেখো, 44% হচ্ছে তোমার হিলিয়াম গ্যাস, 44% হচ্ছে হিলিয়াম গ্যাস। আর 1% যেটা বাকি থাকে ভাই, 1% এটা অন্যান্য, অন্য যতগুলো গ্যাস আছে সবগুলো মিলে হচ্ছে 1%। তাহলে সূর্য মূলত গঠিত কোনো কঠিন তরল পদার্থ দিয়ে গঠিত হয় নাই, সূর্য গঠিত হয়েছে এক ধরনের গ্যাসীয় পদার্থ দিয়ে। তো সূর্যের সবচেয়ে বেশি কোন গ্যাসীয় পদার্থ আছে ভাইয়া? হাইড্রোজেন আছে, কত পার্সেন্ট? 55%। তাহলে আর বাকিগুলোর মধ্যে কি কি আছে? 44% আছে হচ্ছে হিলিয়াম, এবং বাকি থাকে 1%, ওই 1% হচ্ছে অন্যান্য, 1% অন্যান্য গ্যাস দিয়ে গঠিত হয়েছে। এটা ছিল সূর্যের তোমার গঠন প্রণালী, কিভাবে সূর্য গঠিত হয়েছে। এখন দেখো সূর্যের মধ্যে মাঝে মাঝে আমরা কিছু কালো দাগ দেখতে পাই। যেমন দেখো এই যে দেখো তো, যে কালো দাগ দেখা যাচ্ছে না, এই যে কালো দাগ, এই যে এখানে একটু কালো দাগ, এই যে কালো দাগ, তার মানে কিছু কিছু জায়গায় একটু দাগ কম, কালো দাগ। এই জিনিসগুলোর নাম কি? এই কালো দাগগুলোর নাম হচ্ছে ভাইয়া সৌর কলঙ্ক, মানে সূর্যের কলঙ্ক, সৌর কলঙ্ক। এগুলোকে বলা হয় হচ্ছে সূর্যের কলঙ্ক। কেন সূর্যের কলঙ্ক বলা হয়েছে? এই অংশগুলোতে দেখো একটু তাপ কম, এগুলার তাপ একটু কম স্বভাবতই। ধরো সাপোজ এখানে হচ্ছে কিছু ছায়া পড়ে গেছে, ছায়া পড়ে এখানে তাপ একটু কমে আসছে। তাহলে এই যে সৌর কলঙ্ক বা ইংরেজিতে বলা হচ্ছে সানস্পট, সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌর কলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে। আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্যে অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম গ্যাস এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে। সূর্য প্রায় 25 দিনে নিজ অক্ষে উপর একবার আবর্তন করে। তাহলে সূর্যে রেগুলার কিন্তু রিঅ্যাকশন হচ্ছে, প্রতিনিয়ত বিক্রিয়া হচ্ছে। সূর্যের বিক্রিয়াগুলো কেমন হয়? সূর্যের বিক্রিয়া হচ্ছে বলা হচ্ছে প্রথমে হাইড্রোজেন হয়, হাইড্রোজেন থেকে প্রতিনিয়ত হচ্ছে হিলিয়ামের উৎপত্তি হচ্ছে, হিলিয়াম। এখন আবার বলা হচ্ছে এই হিলিয়াম থেকে প্রতিনিয়ত কি সৃষ্টি হচ্ছে ভাইয়া? শক্তি, আণবিক শক্তি সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে
আণবিক শক্তি সৃষ্টি হচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু সূর্যে চলমান, সবসময় চলতে থাকে। এবং সূর্য দেখো নিজ অক্ষের উপরে 25 দিনে একবার ঘুরতে পারে। ঘটনাটা হচ্ছে এমন যে দেখো এই সূর্যের দিকে একটু তাকাও, এই সূর্যের কিন্তু একটা নিজস্ব অক্ষাংশ আছে, এই সূর্যের একটা নিজস্ব গতিপথ আছে, ওই গতিপথের উপরে কিন্তু সূর্য ঘোরে। দেখো এই যে সূর্যের কিন্তু একটা গতিপথ আছে, এই যে সূর্যের কিন্তু একটা গতিপথ আছে, দেখতে পাচ্ছ গতিপথটা? আমি তোমাকে একটু দেখাই, দাগাই দেই, বুঝতে পারবে। দেখো এই যে সূর্যের একটা গতিপথ আছে, সূর্য এই গতিপথেই রেগুলার ঘোরে। তো বলা হচ্ছে এই যে গতিপথ সম্পূর্ণটা ঘুরতে সূর্যের সময় লাগে হচ্ছে 25 দিন। কতদিন সময় লাগে? সূর্যের সময় লাগে ভাইয়া 25 দিন। এই কথাটাকে আসলে এইখানে বলা হয়েছে যে সূর্য প্রায় 25 দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে পারে। তাহলে আমরা সূর্য সম্পর্কে অনেক কিছুই জানলাম। ওকে, এখন আমরা চলে যাই সূর্যের পরিবারের যে সদস্যগুলো আছে বা তার যে গ্রহগুলো আছে, গ্রহগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দেখো গ্রহ, গ্রহ মানে সূর্যকে প্রদক্ষিণ করে যেই জিনিসগুলো ঘোরে, যেমন যেটা হচ্ছে সূর্য, এই সূর্যকে প্রদক্ষিণ করে বিভিন্ন ধরনের গ্রহ ঘুরছে। এই যে একটা গ্রহ 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 গ্রহ, বিভিন্ন ধরনের গ্রহ ঘুরছে নিজস্ব কক্ষপথেই। কোন শক্তির প্রভাবে? মহাকর্ষণ শক্তির প্রভাবে। এখন গ্রহের সংখ্যা মোট কতটি ভাই? গ্রহের সংখ্যা হচ্ছে মোট 8টি, এবং এগুলা কিন্তু সূর্য থেকে দূরত্ব অনুসারে বিভক্ত করা আছে। সূর্য থেকে এক একটা এক এক দূরত্বে অবস্থিত। এবার চিত্র দেখো, এই দেখো প্রত্যেকটা কিন্তু একটা দূরত্ব মেনটেন করে করে চলছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা, সবচেয়ে দূরের গ্রহ কোনটা, তারপর হচ্ছে তৃতীয় গ্রহ কোনটা, চতুর্থ গ্রহ কোনটা, পঞ্চম গ্রহ কোনটা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কনফিউজ করার সময় আসে। তাহলে আমরা এগুলো মনে রাখবো কিভাবে? আমি তোমাকে একটা ছোট্ট টেকনিক বলে দেই, তুমি এটার মাধ্যমে মনে রাখতে পারবা। দেখো এই বাক্যটা তোমার পরীক্ষার মানে তুমি তোমার বইয়ের মধ্যে নোট করে লিখতে পারো। দেখো বলা হচ্ছে বুশের, হ্যাঁ, বুশের প্রেম বেশ ইউনিক। বুশের প্রেম কেমন? বেশ ইউনিক। এই লাইনটা মনে রাখা কিন্তু খুব বেশি কঠিন না, এটা সহজ একটা লাইন। বুশ হচ্ছে কি আমেরিকার প্রেসিডেন্ট ছিল, যাই হোক যে হয় হোক, আমি এটা জাস্ট পড়ানোর জন্যই তোমাকে বলছি। এই লাইনটা যদি মনে রাখতে পারি তাহলে আমি দেখবো, দেখো এই যে বুশ, বয়ের রস্যউ থেকে একটা হচ্ছে গ্রহের নাম, সেটা হচ্ছে বুধ। হ্যাঁ, শুরু হচ্ছে এখান থেকে। এখানে মনে করো সূর্য আছে, সূর্য থেকে শুরু হচ্ছে বুশ, তারপর তালববর্ষ আছে, তালববর্ষ থেকে কি হয় ভাইয়া? তালববর্ষ থেকে তোমার কি হবে বলো? তালববর্ষ থেকে তোমার হবে হচ্ছে শুক্র। বুধের পরে কি আছে? শুক্র। তালববর্ষর পরে তালববর্ষ থেকে হবে হচ্ছে শুক্র। এরপরে দেখো পয়রফালা, পয়রফালা থেকে হচ্ছে পৃথিবী, পয়রফালা থেকে ভাইয়া পৃথিবী। এই যে ম থেকে হইলো মঙ্গল, ম থেকে হচ্ছে মঙ্গল গ্রহ। এরপর আবার দেখো ব আছে একটা, এই ব থেকে হলো বৃহস্পতি, এই ব থেকে হচ্ছে বৃহস্পতি। এই আরেকটা তালববর্ষ আছে, এই স থেকে হচ্ছে শনি, এই স থেকে হচ্ছে শনি। এরপর দেখো ইউনিক আছে না, ইউ থেকে কি মনে রাখবা? ইউরেনাস, ইউ থেকে মনে রাখতে পারবা হচ্ছে ইউরেনাস, ইউরেনাস, হ্যাঁ ইউরেনাস। আর এই যে দন্তনের রস্যই আছে, এখান থেকে তুমি মনে রাখতে পারো হচ্ছে নেপচুন। এটা হচ্ছে সূর্য থেকে সমান দূরত্ব মেইনটেইন করে চলেছে এমন একটা চিত্র এখানে দেওয়া হয়েছে। তোমাদের নরমালি মুখস্থ করতে খুব কঠিন হয়, কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার জন্য ব্যাপারটা একটু সহজ হবে। যেমন দেখো এই যে বলা হচ্ছে অবস্থান দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে। প্রথমে আছে হচ্ছে বুধ, বুধের পরে আছে কি ভাইয়া? শুক্র, শুক্রের পরে আছে হচ্ছে পৃথিবী, পৃথিবীর পরে আছে হচ্ছে মঙ্গল, মঙ্গলের পরে আছে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির পরে আছে হচ্ছে শনি, শনির পরে আছে হচ্ছে ইউরেনাস, ইউরেনাসের পরে আছে কি ভাইয়া? নেপচুন। এই জিনিসটা মুখস্থ করতে হয়, পরীক্ষায় খুব বেশি আসে। এবং এর পাশাপাশি এগুলোর ইংরেজিগুলোও তোমরা একটু জেনে রাখবা, যে বুধকে বলা হয় মার্কারি, শুক্রকে বলা হয় ভেনাস, পৃথিবী হচ্ছে আর্থ, মঙ্গলকে বলা হয় মার্স, এরপরে হচ্ছে তোমার বৃহস্পতি আছে জুপিটার, শনিকে বলে স্যাটার্ন, ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন। এগুলো ইংরেজি দিয়েও আসতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহের নাম কি? দেখো দেখা যাচ্ছে এই যে সবচেয়ে বড়, চেহারা আকৃতি দেখে বোঝা যাচ্ছে সবচেয়ে বড়, এই হচ্ছে সবচাইতে বড়। এটা কে ভাইয়া? এটা হচ্ছে আমার বৃহস্পতি, বৃহস্পতি, বৃহস্পতি। এটা হচ্ছে সবচাইতে বড় গ্রহ। তো সবচেয়ে ছোট কোনটা ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আসলে ঠিকই, দেখা যাচ্ছে না বললে ভুল হবে আর কি। সবচাইতে ছোট হচ্ছে আমার কি ভাইয়া? বুধ। সূর্যের সবচেয়ে কাছাকাছি যেটা থাকে সেটাই হচ্ছে সবচাইতে ছোট। বুধকে, বুধকে কি বলা হচ্ছে? মার্কারি বলা হচ্ছে।
এই যে বুধ এ হচ্ছে সবচাইতে ছোট, এই বুধ হচ্ছে সব থেকে ছোট, এই বুধ এ হচ্ছে সব থেকে ছোট। তোমার মনে হইতে পারে যে ভাইয়া এখানে তো ছোট দেখা যাচ্ছে, এই যে এটাকে, কেন এটা দূরে অবস্থিত, তো এই জন্য ওটাকে হচ্ছে দেখতে একটু ছোট দেখা যাচ্ছে। সবচাইতে বড় হচ্ছে ভাইয়া বৃহস্পতি, সবচেয়ে ছোট হচ্ছে বুধ। এই জিনিসটাকে তুমি একটু হচ্ছে ইয়াতে দেখো, এই যে দেখো যা বলছি ওটাই, যে সূর্য থেকে কিন্তু নিরাপদ দূরত্বে অনেকগুলো ইয়ে আছে তোমার, গ্রহগুলো অবস্থান করছে। এখানে কিন্তু সবগুলো আমরা দেখতে পাবো একটু পরে, দেখো আমি তোমাকে দেখাই সবগুলো। দেখো এখানে হচ্ছে সূর্য, সূর্যের পরে ভাইয়া এই যে দেখো মার্কারি মানে হচ্ছে বুধ, আচ্ছা তারপরে কে আছে, তারপরে দেখো ভেনাস, তারপরে হচ্ছে তোমার আর্থ মানে আমাদের পৃথিবীর পরে আমাদের মঙ্গল, আচ্ছা মঙ্গলের পরে তাহলে কে গেল, মঙ্গলের পরে হচ্ছে এই যে দেখো জুপিটার, মঙ্গলের পর হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, বৃহস্পতির কে ভাইয়া, বৃহস্পতির পর হচ্ছে শনি, এই যে হচ্ছে স্যাটার্ন, বৃহস্পতির পর হচ্ছে শনি, স্যাটার্নের পরে কে আছে ভাইয়া, আছে হচ্ছে এই যে ইউরেনাস, এই যে ইউরেনাস, বা ইউরেনাসের পরে কে আছে, ইউরেনাসের পরে এই যে আছে হচ্ছে নেপচুন। তার মানে এইভাবে প্রত্যেকটাই সূর্য থেকে নিরাপদ মানে হচ্ছে একটা ব্যালেন্সড দূরত্ব রেখে নিজ কক্ষপথে ঘুরছে কিন্তু। ওকে, এখন দেখো আমরা একটা একটা করে গ্রহ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসি হচ্ছে বুধ, প্রথমে আসবে কোথায়, বুধ, তার মানে এই যেটা হচ্ছে মার্কারি, এই মার্কারির সম্পর্কে আমরা এখন কথাবার্তা বলবো, যে মার্কারিতে মেইনলি কি বোঝানো হয়েছে, আচ্ছা কি বলা হয়েছে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এখানে অনেকগুলো সংখ্যা মুখস্থ করতে গিয়ে তোমাদের খুব কনফিউশন হয়ে যায়, ভাই এতগুলো সংখ্যা মুখস্থ করতে হবে কিনা, না আসলে এতগুলো সংখ্যা মুখস্থ করতে হয় না, এতগুলো সংখ্যা মুখস্থ করতে হয় না, মেইন কথা যেটা। তারপর যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দেবো, এগুলো একটু মনে রাখো। দেখো বুধের প্রথম পরিচয় হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ, সে সবচাইতে নিকটে অবস্থিত। তাহলে এই বুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো সে সব থেকে ছোট, সে সব থেকে ছোট প্লাস সব থেকে কাছে অবস্থান করে, কার কাছে, সূর্যের কাছে। দেখো এই যে সূর্যের সবচাইতে কাছে অবস্থান করছে কে, বুধ গ্রহ। আচ্ছা এর ব্যাস, ব্যাস মানে তো বুঝতে পারতেছো যে সম্পূর্ণ অংশটা ব্যাস, এর ব্যাস কত ভাইয়া, ব্যাস হচ্ছে 48,500 কিলোমিটার, এবং ওজন পৃথিবীর ওজনের, পৃথিবীর 50 ভাগের 3 ভাগ, পৃথিবীর 50 ভাগের 3 ভাগ, এটা একটু মনে রাখতে হবে। এই যে তুমি ব্যাস যদি মনে রাখতে পারো তাহলে ভালো, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে পরীক্ষায় খুব কম আসছে। আমি একটু লিখে দেই এখানে সহজ করে, যে ব্যাস, এর ব্যাস হচ্ছে মূলত 4,850 কিলোমিটার। দেখো খুব বড় কিন্তু না, ছোট। এবং এর আয়তন কত, আয়তন মানে পৃথিবীর তুলনায় তার আয়তন হচ্ছে পৃথিবীর 50 ভাগের 3 ভাগ। তার মানে পৃথিবী যদি 50 হয়, 50-এর 3 ভাগ করলে যে অংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এই বুধ, পৃথিবীর চাইতে অনেক সে ছোট, এটা বুঝাইছে। আচ্ছা সূর্যের চারদিকে পরিক্রম করতে সে সময় কত নেয়, 28 দিন সময় নেয়। অর্থাৎ সূর্যের চারপাশে পরিভ্রমণ করতে সে কত সময় নেয় আমি তোমাকে একটু ভালো করে দেখাই, এই যে এখানে আসো। আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে মার্কারি, এই যে এটা হচ্ছে আমাদের যেটা কথা বলতেছিলাম সেই জিনিসটা, বুধ গ্রহটা। এ সূর্য দেখো, সূর্য থেকে এই যে অনেক দূরে অবস্থিত, সূর্য থেকে দূরে অবস্থিত হচ্ছে আমাদের সান। এখন বলা হচ্ছে সে এইরকম করে যদি ঘোরে, নিজ কক্ষপথে ঘোরে, ঘুরতে থাকে, এরকম ঘুরতে সে কত দিন সময় নেয়, এরকম ঘুরতে সে কতদিন সময় নেয়, বলা হচ্ছে সেই সময় নেয় হচ্ছে 88 দিন। ভাই কতদিন, 88 দিন। এরকম ঘুরতে সে সময় নেয় হচ্ছে 88 দিন, ডেইজ, 88 দিন সময় সে নেয় নিজ এই সূর্যের কক্ষপথে ঘোরার জন্য। এটুকু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দেখো আরেকটা জিনিস এখানে বলছে যে সূর্য থেকে এর দূরত্ব কত। মার্কারির এই যে সূর্যটা হচ্ছে আমাদের সান, আর এটা হচ্ছে আমাদের বুধ গ্রহ, এখান থেকে সূর্যের এই দূরত্ব কতটুকু, সূর্যের দূরত্ব হচ্ছে, এটা সহজে মনে রাখা যায়। প্রথমে একটা কথা মনে রাখবা, 5 মনে রাখবা, 5.8, 5.8 কি, 5.8 কোটি কিলোমিটার, 5.8 কোটি কিলোমিটার, এটা হচ্ছে তার দূরত্ব সূর্য থেকে। ভাইয়া সূর্য থেকে বুধের দূরত্ব কত, বুধের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। আচ্ছা এটা দেখো সূর্যের সবচেয়ে কাছে থাকে, দেখো সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত, সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত, সেই জন্য স্বভাবতই ভাই এখানে কি হবে, এখানে সবচেয়ে বেশি তাপ থাকবে, সবচেয়ে বেশি তাপ থাকার কথা, সবচেয়ে বেশি তাপ। খুবই সহজ এটা,
কারণ সূর্যের কাছে থাকা মানে তার তাপও অবশ্যই বেশি থাকবে। এখন যে প্রশ্ন আসা হয় গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাপ আছে কোন গ্রহে, তাহলে উত্তরটা হবে হচ্ছে আমাদের বুধ গ্রহ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে আবার তোমাকে বলা হয়েছে যে বুধের ভূত্বকে মানে বুধের ভূত্বকে সমতল ভূমি সহ অসংখ্য গর্ত পাহাড় লক্ষ্য করা গেছে। তার মানে কিছু কিছু গর্ত দেখা গেছে এবং পাহাড়ও দেখা গেছে। আসলে কি তাই? চলো আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে মার্কারি। আমরা একটু এই গ্রহটাতে আসলেই কি দেখা গেছে কিনা আমরা একটু দেখি। দেখো তোমাদের বইয়ে বলা আছে এখানে কি প্রচুর সমতল ভূমি আছে, কিছু গর্ত আছে, কিছু পাহাড়ও আছে। এই যে দেখো কিছু কিছু গর্ত দেখা যাচ্ছে, এই যে গর্ত দেখতে পাচ্ছ, কিছু গর্ত এখানে আছে। আমি একটু আইডেন্টিফাই করে দেই। দেখো এগুলো হচ্ছে কিছু গর্ত, এই যে গর্ত। আবার কিছু কিন্তু পাহাড়ের মতো জায়গাও আছে। পাহাড়ের মতো জায়গা এই যে দেখো এগুলো হচ্ছে আবার কিছু কিছু অংশ আছে উপরের দিকে, এই যেগুলো হচ্ছে উপরের দিকে, আর কিছু অংশ আছে হচ্ছে নিচের দিকে। এই জন্য বলা হয়েছে এই এর ভূত্বকটা সমতলও আছে, আবার গর্ত পাওয়া গেছে, আবার কিছু কিছু জায়গাতে হচ্ছে তোমার কি আছে, পাহাড়ও আছে। এটা হচ্ছে আমাদের, তোমাকে যদি বলি তাহলে হচ্ছে ঘটনা যেটা ঘটে এটা হচ্ছে আমাদের বুধ। হ্যাঁ, চারপাশে থেকে একটু দেখো, দেখো এই পাশে কিন্তু অন্ধকার। হ্যাঁ, দেখো এই পাশে হচ্ছে আলো দেখা যাচ্ছে, এই পাশে অন্ধকার। কেন? কারণ এই পাশে সূর্যের আলোটা পৌঁছায় নাই, এ পাশে সূর্যের আলো পৌঁছায় নাই। এই জন্য দেখো এক পাশে সূর্যের আলো যে পাশে লাগে সে পাশে হচ্ছে আলো থাকে, আর সূর্যের আলো যে পাশে থাকে না সে পাশে কিন্তু অন্ধকার হয়। এভাবেই কিন্তু প্রতিটা গ্রহেই দিন রাত হয়। প্রতিটা গ্রহে কি হয় ভাইয়া? দিন এবং রাত হয়। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা বুধ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলছো। বুধ সম্পর্কে মোটামুটি সবকিছু জানা শেষ। এর আয়তন কত? আয়তন হচ্ছে ৭৪,৮০০ বর্গ কিলোমিটার। এটা একটু পারলে মনে রাখো, বাকিগুলো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বুধের পরে আমরা চলে যাবো হচ্ছে শুক্র। বুধ এরপরে হচ্ছে কোনটা ভাইয়া? শুক্র। যে বুশ বলছিলাম না, বুশ, তাহলে বুধ হয়ে গেছে, এখন তাহলে বসাতে হচ্ছে শুক্র। শুক্র কিন্তু বলা হচ্ছে ভেনাস। তাহলে সূর্য থেকে এর অবস্থান কত? কয় নাম্বার গ্রহ সে? দ্বিতীয় নাম্বার গ্রহ। সে কত নাম্বার গ্রহ ভাইয়া? দ্বিতীয় নাম্বার গ্রহ। আমরা কিন্তু একটু আগে পড়ছি এটা, বুশ এই যে 2 নাম্বার গ্রহ। আচ্ছা, এটি পৃথিবীর নিকটতম গ্রহ। এটা আবার পৃথিবীর নিকটতম গ্রহ, তার মানে পৃথিবীর সামনে পিছনে। মনে করো এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর সামনে পিছনে তো 2টা গ্রহ আছে। পৃথিবীর সামনে যে গ্রহ আছে সেটার নাম হচ্ছে তোমার শুক্র। হ্যাঁ, শুক্র। আর পৃথিবীর পরে যে গ্রহ আছে সেটার নাম হচ্ছে মঙ্গল, সেটার নাম মঙ্গল। তাহলে এই দুইটাই কিন্তু পৃথিবীর পাশাপাশি অবস্থান করছে। তার মধ্যে আবার বলা হচ্ছে দূরত্বের দিক দিয়ে এই শুক্রটা একটু কাছে আছে, বেশি কাছে যুক্ত আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের যে দেখো দূরত্ব, দেখো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর হবে হচ্ছে শুক্র বা ভেনাস। সূর্য থেকে এর দূরত্ব কত ভাইয়া? 10.8 কিলোমিটার। দেখো মজার ব্যাপারটা, এটা কিন্তু অনেকে হচ্ছে তোমরা কঠিন করে ভাবতে পারো। আগে আমরা পড়ছিলাম যে মার্কারি থেকে, আগেরটাতে আমরা দেখলাম কি ভাইয়া? মার্কারি মানে হচ্ছে তোমার এই যে বুধ থেকে এর দূরত্ব ছিল 5.8। আর এইবার আমরা দেখতেছি যে এই যে কি বৃহস্পতি থেকে শুক্র থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কত বেড়েছে? 1 গুণ বেড়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। এখানে হয়ে গেছে হচ্ছে 10.8। মনে রাখা খুব বেশি কঠিন না। দেখো এর আগে আমরা দেখছিলাম যে বুধ থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। আর হচ্ছে তোমার এখন আমরা দেখলাম একটা যখন পার হয়ে গেছে, মানে শুক্র গ্রহতে আসছে, শুক্র থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 10.8 কিলোমিটার, মানে দ্বিগুণ হয়ে গেছে। এটুকু মনে রাখা খুব সহজ। আচ্ছা, বলা হচ্ছে কি ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে আমরা যেটা দেখতে পাই সেটাই মূলত শুক্র গ্রহ। তার মানে আমরা কিন্তু এই যে পৃথিবী থেকে খুব কাছে, তার মানে আমরা কি খালি চোখে দেখতে পাই না? হ্যাঁ, দেখতে পাই। কারণ প্রতিদিনই সন্ধ্যা আকাশে গিয়ে পূর্ব দিকে আমরা দেখি যে একটা নক্ষত্র জ্বলছে, আমরা এটাকে তারা বলি এবং এটা শুক তারা বলি। ওই শুক তারাটাই মূলত হচ্ছে শুক্র গ্রহ। পৃথিবী থেকে সবচেয়ে কাছে থাকার কারণে আমরা ওটাকে খালি চোখেও দেখতে পাই। সূর্যকে একবার পরিক্রমণ করতে এর সময় লাগে 225 দিন। ঘটনাটা কি বুঝতে পারছো? যে সূর্যকে একবার পরিক্রমণ করতে, তার মানে এই যে এই ভেনাস এ হচ্ছে সূর্য কিভাবে যদি একবার তার কক্ষপথে ঘুরে আসে, এরকম ঘুরে আসতে গেলে তার সময় লাগে হচ্ছে 225 দিন। কতদিন ভাইয়া? 225 দিন। দেখো দিন কিন্তু একটু বাড়ছে। এর আগেটা ছিল হচ্ছে 88 দিন, কারণ সে কাছে ছিল এই জন্য কাছ দিয়ে ঘুরতে পারে। এ দূরে গেছে এই জন্য দূর দিয়ে ঘুরতে হচ্ছে সময় বেশি লাগছে, হয়ে গেছে 225 দিন। শুক্র গ্রহে কোনো উপগ্রহ নাই, খুব বেশি ইম্পর্টেন্ট।
শুক্র গ্রহের কোনো উপগ্রহ নাই। শুক্র গ্রহের কি নাই ভাইয়া? কোনো উপগ্রহ নাই। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল আছে, খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল আছে, কিন্তু তাদের কোনো অক্সিজেন নেই। তাহলে বায়ুমণ্ডল থাকে কি লাভ হলো যদি অক্সিজেন না থাকে? বায়ুমণ্ডল আছে, আর যদি অক্সিজেনও থাকতো তাহলে কিন্তু পৃথিবীর মতো এখানে মানুষজন বসবাস করতে পারতো। বায়ুমণ্ডল কি আমরা একটু পরে গিয়ে ভালো মতো দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় শতকরা 96%। তাহলে এই গ্রহে ভাইয়া মূলত 96% কি আছে বলতো? কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তার মানুষ কি বাঁচবে? সম্ভব? অসম্ভব। আমরা তো কার্বন ডাই অক্সাইড ইনহেল করতে পারি না, ছেড়ে দেই। ওটা যদি আবার নিতে হয় এই গ্রহে গিয়ে, তাহলে কোনো প্রাণীর পক্ষে বাঁচা পসিবল না। এই জন্য এই গ্রহে কোনো প্রাণের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায় নাই। দেখো, সূর্য নিজ অক্ষে, মানে নিজের এই যে রাস্তা, এই অক্ষে খুবই ধীর গতিতে আবর্তন করে, মানে তার একটু শক্তি কম, তার মহাকর্ষ শক্তিটা কম, সে আস্তে আস্তে হচ্ছে আগায়। এই আস্তে আস্তে আগায়, ফলে কি হয়? সূর্যের আকাশে বছরে 2বার সূর্য উদিত হয়। খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য সূর্যের প্রশ্ন আসতে পারে। কোন গ্রহে বছরে 2বার সূর্য উদিত হয়? কোথায় ভাইয়া? এই যে আমাদের শুক্র গ্রহে বছরে 2বার, বছরে 2বার সূর্য উদিত হয়। প্রশ্ন যদি আসে কেন উদিত হয়, তাহলে উত্তরটা হচ্ছে সে তার নিজ কক্ষপথে বা অক্ষে খুবই ধীর গতিতে আগায়, এই জন্যই তার বছরে 2বার তার আকাশে কি হয়? সূর্য উদিত হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এই গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি, এর কারণে এখানে অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে এই গ্রহে বৃষ্টিও হয়, যে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা খুব বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার কারণে এখানে কি তৈরি হয়? অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টি। দেখো, একটা কথা মনে রাখলে বাকিগুলো মনে রাখা কিন্তু খুব সহজ। এখানে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কার সম্পর্ক আছে? অ্যাসিডের সম্পর্ক নাই? আছে। শুধু এখানে নাই, কিন্তু আমাদেরও পৃথিবীতে মাঝে মাঝে যখন কার্বন ডাই অক্সাইডের সংখ্যা খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই যে উপর থেকে যে বৃষ্টিগুলো পড়ে, এটা কিন্তু শরীরে জ্বালা পোড়া করে অনেকের। তার মানে যখন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, তখন কিন্তু অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে গ্রহটা, এখানে তো 96%ই কার্বন ডাই অক্সাইড, তাহলে সেখানে বৃষ্টি হলে সব বৃষ্টিগুলাই কেমন হয়? অ্যাসিড বৃষ্টি আকারে নিচে ঝরে পড়ে। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। পৃথিবীতে আমরা যেমন বাতাসের চাপ অনুভব করি, তার চাইতে সূর্যতে শুক্র গ্রহে 90 গুণ বেশি চাপ রয়েছে। তার মানে ওখানে কোনো মানুষের পক্ষে বাঁচা সম্ভব না। ওখানে গেলে মানুষের নাক মুখ দিয়ে বা যে কোনো প্রাণীর নাক মুখ দিয়ে শরীরের ভিতরে রক্ত যেগুলো আছে বের হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মারা যাবে। এর আয়তন, এই আয়তন এবং ব্যাস এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তুমি চাইলে পড়তে পারো, না চাইলে মনে নাও পড়তে পারো, কারণ এগুলা পড়ে আসলে আলটিমেটলি পরীক্ষায় খুব বেশি আসে না। এবং সংখ্যা দেখো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে বিজিএস পরীক্ষায় সবকিছু মিলে সর্বোচ্চ দুইটা অথবা 3টা হচ্ছে ডিজিটের প্রশ্ন আসে, সংখ্যার প্রশ্ন আসে। সো সংখ্যা নিয়ে খুব বেশি প্যারা খাইলে খুব বেশি কষ্ট হয়ে যাবে। তুমি চাইলে আয়তনগুলো কিন্তু বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। আর আসলে তাহলে আমরা এই শুক্রটাকে একটু নিজের চোখে দেখতে চাই, ভাই শুক্রটা আসলে কোথায়। এই যে দেখো, শুক্র কোথায়? প্রথমে ছিল হচ্ছে মার্কারি, মার্কারির পরে এই যে শুক্র, ভেনাস। আমরা এটাকে একটু চোখে দেখি যে এখানে আসলে কি ঘটনা ঘটছে। দেখো, এটাই হচ্ছে আমাদের সেই শুক্র গ্রহ, যেটাকে আমরা পৃথিবী থেকে দেখতে পাই, এর মধ্যে কি কি আছে যা যা বললাম, গুরুত্বপূর্ণ গুলো একটু বলি। এর মধ্যে খুব বেশি কার্বন ডাই অক্সাইড আছে। কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড আছে ভাইয়া? এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে প্রায় হচ্ছে তোমার 95% কার্বন ডাই অক্সাইড আছে। কত পার্সেন্ট আছে ভাইয়া? এর মধ্যে প্রায়, এবার 96%, প্রায় 96% হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড থাকার কারণে এখানে কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। ওকে, বুঝলাম ভাই, এখানে অ্যাসিড বৃষ্টি হয়। ভাই তো খুব ধীর গতিতে আগায়, এর গতি খুব কম, ধীর। সেই জন্য কি ঘটনা ঘটে এখানে? বছরে 2বার সূর্য উদিত হয়। এটা হচ্ছে তার সম্পর্কে বেসিক কথাবার্তা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের তোমার ওই গ্রহটা, এই যে। হ্যাঁ, দেখো, এটাও কিন্তু সূর্যের যে পাশে আলো লাগছে সে পাশে কিন্তু উজ্জ্বল, আর সূর্যের আলো যে পাশে লাগে নাই সে পাশে কেমন হয়ে গেছে? সে পাশে হচ্ছে তোমার যে অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, অন্ধকার হয়ে আছে। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম তোমার এই যে ভেনাসকেও দেখলাম, যে ভেনাস, এই যে আমাদের ভেনাস, এখানে আছে হচ্ছে সূর্য।
সূর্য থেকে দূরত্ব কত ভাইয়া? সূর্য থেকে দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। আর এখানে যে মার্কারি ছিল সেখান থেকে সূর্যের দূরত্ব ছিল হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। ঠিক আছে না? ওকে, এই যে এটা এই কক্ষপথে একবার ঘুরতে, মানে বুধ একবার ঘুরতে সময় নেয় হচ্ছে কত দিন? 88 দিন সময় নেয়। কিন্তু এই যে ভেনাস একটু দূরে অবস্থিত, এই শুক্র একটু দূরে অবস্থিত, সেই কারণে সে সময় নেয় কত? 225 দিন সময় সে নেয়। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখো আমরা এবার আলোচনা করব পৃথিবী নিয়ে, আমাদের পৃথিবী নিয়ে। হ্যাঁ, আমরা যেখানে বসবাস করি। তাহলে সূর্য থেকে এর অবস্থান কোথায় ভাইয়া? তৃতীয়, 3 নাম্বার। এই যে পৃথিবী নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে। সূর্য থেকে এর অবস্থান হচ্ছে তৃতীয়। সূর্য থেকে অবস্থান কত? তৃতীয়। ওকে, এই যে পৃথিবীর আয়তনটা তুমি একটু কষ্ট করে যদি মনে রাখতে পারো, পরীক্ষায় তোমার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে। এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। অন্যগুলোর আয়তন আমি তোমাকে বলবো না খুব একটা, কিন্তু পৃথিবীর আয়তনটা একটু মনে রাখো। এটা হচ্ছে 51,10,422 বর্গ কিলোমিটার হচ্ছে পৃথিবীর আয়তন। ওকে, দেখো পূর্ব পশ্চিমে এর ব্যাস 12,752 এবং উত্তর দক্ষিণের ব্যাস হচ্ছে 12,709। এই ঘটনাটা তোমরা একটু বুঝতে হবে। দেখো পৃথিবীকে একটু, এই যে পৃথিবীটা একটু দেখাই আর কি। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই যে দেখো পৃথিবী, এই পৃথিবী নিয়েই কিন্তু আমরা আলোচনা করতেছি। তো তোমার একটা কথা মনে রাখা উচিত, দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা একটু গোল। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে মূলত গোল, কিন্তু পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকৃতির না। পৃথিবী সম্পূর্ণ গোলাকৃতির না, পৃথিবীটা হচ্ছে কিছুটা ডিম্বাকৃতির, মানে হচ্ছে সম্পূর্ণ গোল না আর কি। তো এই এটাকে আমরা আমাদের বুঝার সুবিধার্থে গোল করে ধরে নিয়েছি, কিন্তু দেখো পৃথিবীর এই যে এই পাশটা যেটা আছে, এই পাশের ব্যাসের কথা একটা বলা হয়েছে, আর একটা হচ্ছে যে সামনে থেকে উপর থেকে নিচের দিকে যেটা আছে এই ব্যাসের কথা বলা হয়েছে। অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে একটা ব্যাসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিম দিকে একটা ব্যাসের কথা বলা হয়েছে। এই জন্য এই প্রশ্নে আমরা এখানে তুমি দেখবা যে দুইটা ব্যাসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে পূর্ব পশ্চিম, একটা হচ্ছে পূর্ব পশ্চিম, আর একটা হচ্ছে উত্তর দক্ষিণ। এই যে কিছুটা চ্যাপটা যদি তোমাকে একটু মানে ক্লিয়ারলি বুঝাই, দেখো ব্যাপারটা হচ্ছে এই যে এমন, এটা হচ্ছে একদিকে, এটা হচ্ছে একদিকের হিসাব করা হয়। আরেকটা যদি আমরা ওই চিত্রটাই দাগাই, মনে করো এটা এর পৃথিবীর মতো, তার এই দিকে একটা ব্যাস, তাহলে ব্যাসটা দুপাশে একটু তারতম্য দেখা যায়। এই জন্য পৃথিবীর ব্যাস হচ্ছে দুইটা। অন্য গ্রহগুলো কিন্তু এরকম নয়, অন্য গ্রহগুলো হচ্ছে সম্পূর্ণ গোলাকার, কিন্তু পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়। এই জন্য দুইটা ব্যাসের কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব পশ্চিমে, আর একটা হচ্ছে ভাইয়া উত্তর দক্ষিণে। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। দেখো এর আগে যতগুলো পড়ছো সবগুলো একটু রিভিশন দাও। সূর্য থেকে বুধ এটা ছিল 5.8। সূর্য থেকে তারপরে তোমার হচ্ছে ছিল ভেনাস, ভেনাসের কত? 10.8। তারপরে দেখো এখন আবার বলা হচ্ছে যে সূর্য থেকে, এই যে সূর্য থেকে পৃথিবীর কত? সূর্য থেকে পৃথিবী দেখো প্রত্যেকটা রেশনাল 5 করে বাড়ছে, এখানে এসে কিন্তু 5 বেড়ে গেছে, অর্থাৎ 15 কোটি। এটা দিয়ে কিন্তু সহজে তুমি একটু মনে রাখতে পারো, মুখস্থ না করে, যে প্রতিবার যখন বাড়ছে এই তিনটা ক্ষেত্রে 5 কোটি কিলোমিটার করে করে বেড়ে গেছে। তাহলে পৃথিবী থেকে সূর্যের অবস্থান কত দূরে ভাইয়া? 15 কোটি কিলোমিটার দূরে। এটা সহজ জিনিস। আচ্ছা, পৃথিবী 365 দিনে, 65 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। খুবই ইম্পর্টেন্ট, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ব্যাপারটা হচ্ছে এই যে দেখো আমি পৃথিবীটা দেখাই তোমাদের, এই যে এটা যদি আর্থ হয়, যেটা আর্থ, এটা পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবীটা সূর্যের এই যে তার অক্ষপথ, পৃথিবীর অক্ষপথটা দেখো যে ব্লু কালার দেওয়া আছে, এই নিজের অক্ষপথেই সে ঘোরে, নিজের অক্ষপথেই ঘোরে, নিজের অক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরে। ঘুরতে ঘুরতে এই যখন সে আসে তার সময় লাগে হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট আর 47 সেকেন্ড। যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া, যেটাকে আমরা কি বলি? বছর হিসেবে কল্পনা করি। আমরা বলি না যে 365 দিনে 1 বছর, এক্স্যাক্টলি বলতে গেলে 365 দিন না, ওটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সেটাকে আমরা একটু রাউন্ড ফিগার করে 365 দিন বানাই দিছি। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘুরতে যত সময় লাগে সেটাকে বলা হয় মূলত 1 বছর বা 1 বছর বা সৌর বছর বলা হয়। ওকে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া কি বলা হচ্ছে, এই গ্রহে মানে এই পৃথিবীতে
প্রয়োজনীয় অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে, সেই জন্য এখানে মানুষ বসবাস করতে পারে। এই অক্সিজেন থাকার কারণে এখানে কে বসবাস করতে পারে? মানুষ। অর্থাৎ মানুষ না, সহজ কথায় বলতে গেলে এখানে প্রাণী বা প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 13.90 ডিগ্রি। এটা হচ্ছে মানব শরীর বা প্রাণীর জন্য সহনশীল একটা তাপমাত্রা। কিন্তু আমরা একটু আগে দেখছিলাম একটা গ্রহে 96% তাপমাত্রা থাকে সব সময়, গ্যাস আছে, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস আছে। আবার হচ্ছে সূর্য, তোমার হচ্ছে সূর্যের তাপমাত্রা কত? 57,000 ডিগ্রি সেলসিয়াস। ওগুলোতে মানুষ বা কোনো প্রাণীর পক্ষে তোমার সহ্য করা পসিবল না। কিন্তু পৃথিবীতে একটা সহনশীল তাপমাত্রা আছে, যেটা হচ্ছে 13.90 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে পৃথিবীতে আসলে কি করে? মানুষ বা প্রাণীর অস্তিত্ব বিদ্যমান। দেখো, চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ কনসেপ্টটা কি? গ্রহকে, সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরছে সেটাকে বলা হয়েছে গ্রহ। আবার গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরছে তাকে বলা হয় উপগ্রহ। তাহলে দেখো, এইটা যদি পৃথিবী হয় ভাই, পৃথিবীর কাজ হচ্ছে কাকে কেন্দ্র করে ঘোরা? সূর্যকে কেন্দ্র করে ঘোরা। এখন এই পৃথিবীর পাশে আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে চাঁদ। এই চাঁদের কাজ হচ্ছে আবার হচ্ছে এই পৃথিবীকে এরকম সার্কেল করে ঘুরতে থাকে। এই যে পৃথিবীতে এই একটা উপগ্রহ আছে, দেখো, এটা যদি পৃথিবী হয়, এটা যদি হচ্ছে পৃথিবী হয়, এটা হলো আমাদের পৃথিবী, আর এইটা হচ্ছে আমাদের কি? চাঁদ। এইটা হলো চাঁদ। চাঁদের কাজ কি? চাঁদের কাজ হচ্ছে পৃথিবীকে এভাবে প্রদক্ষিণ করে ঘোরা। এই জন্য আসলে মূলত কি হয়, তোমার এই চাঁদের অনেকগুলো ব্যাপার আছে, এটা আমরা পরবর্তীতে জোয়ার ভাটা অংশ গিয়ে পড়বো। কিন্তু এই যে পৃথিবীকে প্রদক্ষিণ করে যারা ঘোরে বা গ্রহকে প্রদক্ষিণ করে যারা ঘোরে তাদেরকে বলা হয়েছে উপগ্রহ। তাই পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি ভাইয়া? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। এই হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব হচ্ছে 3,81,500 কিলোমিটার। খুব বেশি ইম্পর্টেন্ট না, পারলে মনে রাখতে পারো। দেখো, তো চন্দ্র কি হয়েছে? 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমণ করে। মানে আমাদের দিন রাত যেটা হয়, এটা হচ্ছে আমাদের এই দিন এবং রাতের কনসেপ্ট। আমরা পরবর্তীতে এটা আবার বিস্তারিত অবশ্যই পড়বো, দিন রাতের কনসেপ্ট। আচ্ছা, আমরা তো নর্মালি ধরি যে 30 দিনে 1 মাস হয়, ওটা এক্সাক্ট হিসাব কত? 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার চন্দ্র কি করে? পরিক্রমণ করে বা একবার ঘোরে। চাঁদের পৃষ্ঠদেশে গর্ত আছে, গর্ত, পাহাড়, পর্বত, এগুলা লক্ষ্য করা যায়। তাহলে এটাকে আমরা একটু হচ্ছে চিত্রে দেখি, দেখো, 3 ডাইমেনশনাল ওয়েতে দেখি। এটা হচ্ছে আমার কি ভাইয়া? আর্থ। দেখো, আমি যদি হচ্ছে একটু তোমার কাছ থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের আর্থ। হ্যাঁ, এই আর্থ বা পৃথিবী, এই হইল আমাদের পৃথিবী। এখন বলা হচ্ছে এটা তো পৃথিবীতে সবকিছু দেখা যাচ্ছে। দেখো, অনেক কিছু আছে। এই পাশে হচ্ছে এখন রাত, আর এই পাশে হচ্ছে আমার দিন, এই পাশে হচ্ছে আমাদের দিন। এই যে পাশে দিন। এখন আমি যদি এটাকে একটু ছোট করে তোমার দেখাই, যে এটাকে কেন্দ্র করে দেখো, পৃথিবীতে পাশ দিয়ে অনেক কিছুই আসলে আছে, কত কিছু আছে। আমি তোমাকে এখানে চাঁদকে একটু খুঁজে বের করে দেখাই, যে মুন কোথায় গেল। সূর্য, চাঁদটাকে দেখাইতে পারলে তোমার কাছে ভালো হইতো। আমি তোমাকে চাঁদটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো, চাঁদ খুঁজে পেয়ে গেছি। এই যে মুন, এই যেটা হচ্ছে চাঁদ, লেখা আছে মুন। তাহলে চাঁদের কাজ কি? চাঁদের কাজ হচ্ছে পৃথিবীটাকে, এই যেটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা ছিল আমাদের পৃথিবী। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। চাঁদের কাজ হলো, এই যে চাঁদের একটা অক্ষপথ আছে, চাঁদের একটা অক্ষ আছে, এই পথ দিয়ে চাঁদ কি করে? চাঁদ হচ্ছে তোমার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই আর কি ঘটনাটা ঘটছে। এটা ছিল হচ্ছে চাঁদ পৃথিবীকে কিভাবে তোমার প্রদক্ষিণ করে ঘোরে, এটা। ওকে, এরপরে দেখো, তাহলে পৃথিবীর সঙ্গে জানা হয়ে গেল। আমরা একটু চলে যাবো হচ্ছে মঙ্গল বা মার্চে। মঙ্গল কিন্তু অলরেডি মানে পৃথিবীর মানুষরা জয় করে ফেলছে, তাই না? আচ্ছা, সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে হচ্ছে মঙ্গলের স্থান। হ্যাঁ, সূর্য থেকে পৃথিবীর পরে, এই যে পৃথিবীর পরে হচ্ছে মঙ্গলের স্থান। সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 22.8 বা 22.8। দেখো, সূর্য থেকে মার্চের দূরত্ব হচ্ছে ভাইয়া 22.8 কোটি কিলোমিটার, 8 কোটি কিলোমিটার। আচ্ছা, পৃথিবী থেকে হচ্ছে 7.8
8। এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু মনে রাখো, পরীক্ষায় আসতে পারে যে পৃথিবী থেকে মার্চের যে দূরত্ব, কত দূরত্ব ভাইয়া? 7.8 কোটি কিলোমিটারের দূরত্ব আছে। আচ্ছা, মঙ্গল গ্রহের ব্যাস মনে রাখার প্রয়োজন খুব বেশি নাই, এগুলো খুব ইম্পর্টেন্ট না। ওজন পৃথিবীর প্রায় 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে হচ্ছে কত? 687 দিন, মানে এই 687 দিনে ওখানে 1 বছর হয়, 1 বছর হয়। নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, মঙ্গলের 2টি উপগ্রহ আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার একটু লাল কালি দিয়ে দেই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাই বারবার আসে, মোস্ট ইম্পর্টেন্ট। কি ভাইয়া? যে মঙ্গলের 2টি উপগ্রহ আছে, মঙ্গলের 2টি উপগ্রহ আছে, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফেবস। কয়টা আছে? ডিমোস এবং ফেবস। আসো আমি তোমাকে একটু দেখাই যে কোথায় ডিমোস এবং ফেবস আছে মঙ্গলের। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মঙ্গলে চলে যাইতে চাই। এই যে এটা হচ্ছে মার্চ, এই যে মার্চ, ঠিক আছে, আমরা একটু মার্চের দিকে যাই, কি অবস্থা আছে দেখা যাক। মার্চে যাই, তোমার মার্চে একটু যাই, মার্চে যাচ্ছে না কেন? একটু আমাকে সময় দাও, একটু রিলোড দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মার্চ, এই যে মার্চে চলে আসলাম। এটা হচ্ছে মঙ্গল গ্রহ, দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ, সহজ কথা, এটা হচ্ছে মঙ্গল গ্রহ, পৃথিবীর মতোই অনেকটা, এই জন্য এখানে মানুষ এটা আবিষ্কার করে ফেলছে অলরেডি। এখন আমরা দেখলাম যে এর 2টা কি আছে ভাইয়া? 2টা উপগ্রহ আছে, মানে এমন 2টা ছোট ছোট বিষয় আছে যেগুলো হচ্ছে এই মার্চ কিংবা মঙ্গল গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সেগুলো আসলে কে কে দেখো, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফোবস। এই যে দেখো, এই যে, এইবার তোমার কাছে সহজ হবে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফেবস বা ফোবস বলা হচ্ছে, বাংলাতে বলা হচ্ছে ফেবস। এই ফেবসটা কি ভাইয়া? এই ফেবসটা হচ্ছে এই মঙ্গল গ্রহের একটা উপগ্রহ। তার কাজ কি? তার কাজ হচ্ছে, দেখো তার একটা নিজস্ব অক্ষপথ আছে, এই অক্ষপথে সে কি করে? এই অক্ষপথে সে মঙ্গল গ্রহকে এইভাবে ঘুরতে থাকে। এই যে মঙ্গল গ্রহকে সে ঘুরতে থাকতেছে এভাবে, সেই জন্য হচ্ছে এটা তার উপগ্রহ। অর্থাৎ তুমি যদি মঙ্গল গ্রহে থাকো, তাহলে আমরা চাঁদকে যেরকম দেখতে পাই, তুমি এরকম ফোবসকে দেখতে পাবা বা ফেবসকে দেখতে পাবা। তো শুধু কি একটা না, ফেবস আরেকটা আছে ভাই, সেটা হচ্ছে কি? এই যে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে ডেমোস এবং ফোবস, এই যে 2টা, এটা হচ্ছে ফেবস আর এইটা হচ্ছে ডিমোস। এই 2টা মূলত কি ভাই? এই 2টা মূলত হচ্ছে তোমার মঙ্গলের উপগ্রহ। তাহলে এই যে এর একটা অক্ষপথ আছে, সে এই অক্ষপথে ঘোরে, সে এই অক্ষপথে কি করে? ঘোরে, এভাবে ঘুরে সে মঙ্গলকে আবর্তন করে। আবার যে ফেবস, যেটা তার একটা অক্ষপথ আছে, সেই দিক দিয়ে ঘুরে সে মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করে। এখান থেকে এই 2টা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে মঙ্গল গ্রহের 2টি উপগ্রহের নাম কি? একটা হচ্ছে ফেবস, একটা হচ্ছে ডেমোস। ওকে, ডেমোস আর এটা হচ্ছে ফেবস। বায়ুমণ্ডলে শতকরা 3 ভাগ নাইট্রোজেন এবং শতকরা 2 ভাগ আর্গন গ্যাস আছে। তাহলে 3 ভাগ হচ্ছে তোমার নাইট্রোজেন আছে এবং 2 ভাগ আর্গন গ্যাস আছে। পানির পরিমাণ খুবই কম, কিন্তু একটু হলেও আছে। পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ অনেক বেশি ঠান্ডা এবং গড় উত্তাপ হিমাঙ্কের নিচে, হিমাঙ্ক মানে কি? মানে বরফ হওয়ার নিচে আর কি, বরফের চাইতেও কম। আর মঙ্গল গ্রহের উপরিভাগের গিরিখাত, মঙ্গল গ্রহের উপরিভাগে আছে গিরিখাত এবং আগ্নেয়গিরি রয়েছে। গিরিখাত আগ্নেয়গিরি কোথায়? এটা দেখো, তোমার দেখাই কোথায়। এই যে দেখো, অনেক তুমি গিরিখাত দেখতে পাবা। ভাই গিরিখাত মানে কি? সেখানে কিছু ছোট ছোট গর্ত দেখা যাবে, গর্তগুলো তো ক্লিয়ারলি তোমাকে দেখাতে পারতেছি না। এই যে দেখো, এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, এই যে এটা একটা গর্ত, এই যে দেখো অনেকগুলো গর্ত কিন্তু দেখা যাচ্ছে, অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে, এই যে গর্ত আছে, এর মধ্যে অনেকগুলো গর্ত আছে, আবার কিছু জিনিস উপরের দিকে উঠে আসছে, মানে এগুলো হচ্ছে পাহাড়ের মতো হয়ে আছে। তো এইরকম আর কি মঙ্গল গ্রহের কথা, সহজ কথায় ধরতে গেলে। আচ্ছা,
এবং এই গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে, যে পাথর আছে মরিচা পড়েছে সেই জন্য দেখতে লালচে বর্ণ ধারণ করেছে। লালচে দেখতে তো অবশ্যই লালচে লাগতেছে, দেখো তো লালচে না? হ্যাঁ অবশ্যই লালের মতো বা লালচে যেটাকে বলা হয়, অবশ্যই এটা কিসের মতো ভাইয়া? লালের মতো বা লালচে বর্ণ ধারণ করেছে। কেন? কারণ এখানে যে পাথরগুলো আছে সেগুলোতে মরিচা পড়েছে, এবং তোমরা জানো যে মরিচার রংটা কেমন, সরাসরি লাল হয় না, কিন্তু লালের মতো লালচে কালারের হইতে পারে। ওকে ঠিক আছে। বৃহস্পতি, একে বলা হয় গ্রহরাজ। বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ, মানে গ্রহদের রাজা। গ্রহদের মধ্যে তার দেখতে চেহারা একটু বেশি মোটা গাটা, লম্বা চড়া, এই জন্য তাকে বলা হয় হচ্ছে গ্রহরাজ। সৌরজগতের সবচাইতে বৃহৎ, সৌরজগতের সবচাইতে বড়, সৌরজগতের সবচাইতে বড় গ্রহের নাম কি ভাইয়া? বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। সূর্য থেকে সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে অবস্থান হচ্ছে পঞ্চম। ওই যে আমি লিখে দিয়েছিলাম বুশের প্রেম বেশ ইউনিক, ওখান থেকে তুমি অনায়াসেই বের করতে পারবা। আর এখানেও দেখো এর অবস্থান হচ্ছে ভাইয়া পঞ্চম অবস্থানে সে আছে। ব্যাস এগুলো লাগার প্রয়োজন নাই, খুব একটা ইম্পর্টেন্ট না। এটি সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? সূর্য থেকে তার দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। 77.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি 12 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এবং 9 ঘন্টা ও 30 মিনিটের নিজ অক্ষে আবর্তন করে। তার মানে সেখানে বছর হইতে গেলে আমাদের এই হিসাবে লাগে হচ্ছে 12 বছর। হ্যাঁ, গ্রহটিতে পৃথিবীর একদিনে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে যে এই গ্রহে, এখন তুমি মনে করতে পারো যে ভাইয়া এখানে একদিনে 2 বার সূর্য অস্ত যায় মানে কি? মানে হচ্ছে এর গতি খুব বেশি ভাইয়া, এর গতি খুব বেশি, সে খুব বেশি গতিশীল। তার মানে তোমাকে আমি এবার একটা সহজ কথা বলি, তোমরা একটু মনে রাখো। দেখো আমি হচ্ছে তোমার বৃহস্পতিতেই চলে যাই, তাহলে তোমার জন্য বোঝার সুবিধা হবে। আমরা চলে যাই বৃহস্পতির কাছে। বৃহস্পতি কই? চলে আসো তুমি। জুপিটার কোথায়? এই যে জুপিটার। জুপিটারে যাই। জুপিটার, মার্চ, এই যে জুপিটার, এই যে জুপিটার গ্রহ। দেখো দুইটা জিনিস এখানে হয়। একটা জিনিস হয়, তোমরা চিত্রের দিকে তাকালে লক্ষ্য করতেছো যে এটাও কিন্তু ঘুরতেছে। মানে একটা গ্রহ যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন সে ঘোরেই, কিন্তু ঘোরার সময় সেটা আবার প্রদক্ষিণ মানে নিজেও ঘোরে। যখন এরকম করে ঘুরতেছে এরকম 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 করে নিজেও ঘুরতেছে, এরকম করে নিজেও ঘোরে, এত ঘুরতেছে প্লাস নিজেও ঘুরতেছে, এরকমভাবে নিজেও ঘোরে, সেম নিজেও ঘোরে। তো এই যে দেখো এই চিত্রটা কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, এখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহ নিজে নিজে ঘোরে। তো এই যে পৃথিবী যে ঘোরে, এই বা গ্রহ যে ঘোরে, এই গ্রহ ঘোরার কারণে দিন এবং রাতটা হয়। গ্রহ ঘোরার কারণে যে অংশটা তার সূর্যের দিকে হয়ে থাকে সেখানে দিন হয়, আর যে অংশটা সূর্যের অপোজিটে যায় সেখানে কি হয়ে যায়? রাত হয়ে যায়। আর পুরাটা যখন একবার সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে ঘুরতে পারে তখন সেখানে একটা বছর হয়ে যায়। তো এই যে বৃহস্পতি গ্রহের এই ঘূর্ণন গতি, তার নিজের যে ঘূর্ণন গতিটা একটু বেশি, তার নিজের ঘূর্ণন গতিটা খুব বেশি, সে খুব নিজে জোরে ঘুরতে পারে। এই জন্য এখানে আমাদের হিসাবে মানে 24 ঘন্টায় 2 বার সূর্য ওঠে, 2 বার সূর্য অস্ত যায়। দেখা যায় ঘুরতেছে, বুঝতে পারতেছে কিন্তু ঘুরে যাচ্ছে। তাহলে এখানে 2 বার, এখানে যেটা বলা হয়েছে যে একদিনে 2 বার সূর্য ওঠে এবং সে অস্ত যায়, কেন? কারণ এই গ্রহের নিজের গতিশক্তি খুব বেশি, সে নিজেই খুব জোরে ঘুরতে পারে। এই জন্য সূর্যের আশেপাশে মানে একবার সূর্যের যে অংশে আলো চলে যায়, পরবর্তী উল্টো অংশটা কি হয়ে থাকে? অন্ধকার হয়ে থাকে। নিজে খুব দ্রুত ঘোরে, এই কারণে দিনে 2 বার এখানে সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, অর্থাৎ দিন হয় এবং রাত হয় বৃহস্পতি গ্রহে। খুব বেশি ইম্পর্টেন্ট এটা। এই গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে, মানে খুব গভীর, খুব চাপযুক্ত একটা বায়ুমণ্ডল আছে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তর তাপমাত্রা খুব বেশি। তার মানে এখানে প্রাণ বিস্তারের জন্য এটা খুব বেশি উপযুক্ত জায়গা নয়। এর 37টি উপগ্রহ আছে। বাপরে বাপ, এই যে বড়, হ্যাঁ সে যে বড় তার প্রমাণ হচ্ছে তার উপগ্রহ সংখ্যা কতটি? 67টি। 37 না, সরি 67। তার উপগ্রহের সংখ্যা হচ্ছে 67টি। উপগ্রহ, তার উপগ্রহ হচ্ছে 67টি। উপগ্রহ, তার উপগ্রহের সংখ্যা ভাই কতটি? 67টি। এগুলার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা হচ্ছে লো, ইউরোপা, তারপর গ্যানিমেড, তারপর হচ্ছে ক্যাপলিস্টো, এগুলো হচ্ছে প্রধান। এই উপগ্রহগুলোর নাম একটু কষ্ট করে কি করতে হবে?
মুখস্থ করতে হবে। দেখাইতাম কিন্তু যতগুলো আছে 67টা দেখানো তো পসিবল না, 67টা এতগুলো দেখানো একসঙ্গে কিন্তু পসিবল না। আচ্ছা, এরপর দেখো গ্রহাণুপুঞ্জ, এটা একটু বলি ভাই গ্রহাণুপুঞ্জ কি জিনিস। গ্রহাণুপুঞ্জ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অল্প পরিসরে অসংখ্য কিছু ক্ষুদ্র গ্রহাণু, মানে গ্রহের ছোট ছোট গ্রহ পঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে, মানে ছোট ছোট কিছু গ্রহ একসঙ্গে পঞ্জীভূত হয়ে সেগুলো কিন্তু প্রদক্ষিণ করছে সূর্যকে। এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই। এখানে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে এই যে এটা তুমি মনে রাখো, 1.6 থেকে 805 কিলোমিটারের মধ্যে যাদের আয়তন তাদেরকেই মূলত বলা হয় গ্রহাণুপুঞ্জ। তাহলে যেই তোমার গ্রহাণুগুলো মানে ছোট ছোট গ্রহ যার দৈর্ঘ্য হচ্ছে 1.6 থেকে 805 কিলোমিটার, এইরকম অনেকগুলা ছোট ছোট গ্রহ যদি একসঙ্গে যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েডস। তুমি যদি এটাকেও একটু চোখে দেখতে চাও আমি তোমাকে একটু দেখাই। দেখো ঘটনাটা হচ্ছে এই যে ঠিক এইরকম, এটা হচ্ছে একটা গ্রহাণুপুঞ্জ, এটা হচ্ছে ভাই একটা গ্রহাণুপুঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রহাণুপুঞ্জ, এইরকম হয় দেখতে, কালো বর্ণের ধারণ করে। আচ্ছা, শনিতে চলে আসি। শনি আমরা যে রাহু বলি, রাহু মানে খারাপ বলি আর কি, খারাপ না, সে ভালো। সৌরজগতের সে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তাহলে সে আয়তনের দিক দিয়ে কেমন ভাইয়া? আয়তনের দিক দিয়ে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, আয়তনের দিক দিয়ে সে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর আয়তন মুখস্থ করার প্রয়োজন নাই, পরীক্ষায় আসে না। সূর্য থেকে শনির দূরত্ব কত? সূর্য থেকে শনির দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার, মনে রাখতে পারলে খুবই ভালো। শনি 29 বছর 5 মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে পৃথিবীর হিসাবে 29 বছর, সূর্যের শনির 1 বছর, শনিতে 1 বছর হবে, পৃথিবী হিসাবে কত? 29 বছর 5 মাসে। এবং একবার প্রদক্ষিণ করে এবং 10 ঘন্টা 40 মিনিটের নিজ অক্ষে একবার আবর্তন করে। মানে ওখানে দিন এবং রাত হয়, মানে একদিন সমান সেখানে কত? 10 ঘন্টা 40 মিনিট। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় 9 গুণ বড়। তার মানে পৃথিবীর চাইতে শনি প্রায় কত গুণ বড় ভাইয়া? 9 গুণ বড়। কয় গুণ? 9 গুণ বড়। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের এমসিকিউ এর জন্য। খালি চোখে এই গ্রহটি অনেক সময় দেখা যায়, খালি চোখে এই গ্রহটি অনেক সময় দেখা যায়, অনেক সময়। শনির বায়ুমণ্ডলে খুব বেশি হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণ আছে, সাথে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে। এ কারণে এটা কি হয়, এখানে গিয়ে প্রাণী বসবাস করতে পারে না। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3টি উজ্জ্বল বলয় বেষ্টন করে আছে, এটা ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে যে তোমার শনি গ্রহকে কয়টি বলয় বেষ্টন করে আছে? দেখো বলয়গুলো তোমাকে আমি একটু দেখাচ্ছি, বলয়গুলো একটু দেখাই। বলয়, আমরা হচ্ছে শনিতে চলে যাব। শনি আমাদের কোথায়? শনি জুপিটার পরে এই যে দেখো স্যাটার্ন, এই যে হচ্ছে শনি। দেখো শনি গ্রহটাতে যদি আসলে তুমি দেখতে পাবা যে এখানে এই যে শনি গ্রহে দেখো কয়টা, এই যে এখানে তোমাকে ক্লিয়ার করে দেখাই আমি। বলছে 3টা বলয় হচ্ছে 3টা। এই যে এটা হচ্ছে 1 নাম্বার বলয়, এই যে এটা হচ্ছে 2 নাম্বার বলয় এবং এইটা হচ্ছে 3 নাম্বার বলয়। মানে এই গ্রহকে কেন্দ্র করে 3টা বলয় কিন্তু ঘুরছে। ওকে, তাহলে প্রশ্ন যদি আসে যে শনিকে কেন্দ্র করে কয়টি বলয় ঘুরছে, তাহলে উত্তরটা হবে হচ্ছে 3টি বলয়। এই শনির উপগ্রহ সংখ্যা কতটি ভাইয়া? 62টি। উপগ্রহ সংখ্যা হচ্ছে 62টা, মনে রাখতে হবে কয়টা? 62টা। তার মধ্যে ভাইয়া এই যে ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান প্রধান। টাইটানের নামটা বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখো। টাইটান, দেখো ক্যাপিটাস, টেথিস, হুয়া এবং টাইটান হচ্ছে প্রধান উপগ্রহ। যেমন এই যে দেখো উপগ্রহগুলো কিন্তু এখানে লেখা আছে, এই যে এটা একটা উপগ্রহ, এগুলো হচ্ছে প্রধান নয়। এই ড্রয়েন, তারপরে ধরো হচ্ছে এই যে মাইমাস, তারপর হচ্ছে এই যে থিয়াস, তারপরে যে এখানে আছে। এইভাবে তার অনেকগুলাই কিন্তু উপগ্রহ আছে। কয়টা আছে? 62টা উপগ্রহ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটার নাম আমাদের এখানে দেওয়া হয়েছিল। এটাকে ছোট করলে আসলে অনেকগুলো উপগ্রহ দেখতে পাবা। দেখো এই যে টাইটান কিন্তু চলে আসছে, এই যে টাইটান, এই যেটা হচ্ছে প্রধান একটা উপগ্রহ টাইটান। এই যেটা হচ্ছে কি ভাই? টাইটান। এটা পরীক্ষায় খুব বেশি আসে, মনে রাখো টাইটান। এরপরে দেখো কি এটা? ল্যাপিটাসও তার একটা কি ভাইয়া? উপগ্রহ। এরকম আরো অনেকগুলো উপগ্রহ আছে, 62টা উপগ্রহ। তো 62টা উপগ্রহ, এই যে দেখো আরো যদি ছোট করি
তাহলে এখানে ওই উপগ্রহগুলো হয়তো ছোট, এই জন্য ওকে দেখাচ্ছে না, শুধু বড় উপগ্রহগুলোকে আমাকে দেখাচ্ছে, বড় উপগ্রহগুলো। এই দেখো উপগ্রহ কিন্তু প্রত্যেকটাই নিজের হচ্ছে কক্ষপথে তাকে কেন্দ্র করে ঘুরছে, প্রত্যেকটাই নিজের কক্ষপথে তাদেরকে কেন্দ্র করে ঘুরছে। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে মূলত তোমার উপগ্রহ। ওকে ভাইয়া, সামনের দিকে আগায় যাই। ইউরেনাস এবং নেপচুন সবার শেষে দুটো আছে, একটা হচ্ছে ইউরেনাস, একটা হচ্ছে নেপচুন। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ, সূর্য থেকে দূরত্ব 268 কোটি কিলোমিটার দূরে, 84 বছরে সূর্যকে সে একবার প্রদক্ষিণ করে। তোমার পৃথিবীর হিসাবে 84 বছর যদি হয় তাহলে ওখানে হবে মাত্র 1 বছর। এর গড় ব্যাস 49,000 কিলোমিটার, খুব একটা কষ্ট করে মুখস্থ রাখার প্রয়োজন নাই। এর আয়তন পৃথিবীর প্রায় 64 গুণ পৃথিবীর, তবে ওজন মাত্র 15 গুণ। তার মানে এই গ্রহটা ওজনে হচ্ছে পাতলা, ওজনে কেমন পাতলা। দেখো আয়তনে কিন্তু পৃথিবী থেকে 64 গুণ বড়, কিন্তু ওজনে আবার পৃথিবী থেকে মাত্র 15 গুণ বড়। তার মানে দেখতে বড় হলেও ভিতরে ফাঁপা, ভিতরটা হচ্ছে পাতলা, খুব বেশি এখানে ওজন নেই। গ্রহটির আবহাওয়া মণ্ডলে মানে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ খুব বেশি। তাহলে এখানে কোন গ্যাস বেশি আছে ভাই? ইউরেনাসে মিথেন গ্যাস বেশি আছে। এর উপগ্রহ সংখ্যা 27টি, মনে রাখতে হবে কষ্ট করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর উপগ্রহ কোন সংখ্যা কতটি? 27টি। ইউরেনাসেরও শনির মতো বলয় আছে, ইউরেনাসেরও শনির মতো কি আছে? বলয় আছে, কিন্তু অত বেশি, 3টা বলয় না। এবং দেখো মিরিন্ডা, এরিয়েল, ওরেবন, এমব্রিয়েল, টাইটানিয়া প্রভৃতি ইউরেনাসের গ্রহ। এর মধ্যে কষ্ট করে যে টাইটানিয়া একটু মনে রাখবা, টাইটানিয়া হচ্ছে ইউরেনাসের, টাইটানিয়া হচ্ছে কি ইউরেনাসের, হ্যাঁ ইউরেনাসের। কিন্তু যদি হচ্ছে টাইটান বলা হইতো, টাইটান বললে সেটা কিন্তু হয়ে যাইতো এরার, হইতো না। টাইটান হইতো কোনটা? এর আগে আমরা দেখে আসলাম শনি, টাইটান হয়ে যাইতো হচ্ছে শনির, এই জন্য এটা একটু কনফিউজিং। ওকে, আমরা একটু হচ্ছে ইউরেনাসকেও দেখি যে ইউরেনাস আসলে কেমন। ইউরেনাস কোথায়? ইউরেনাস চলে আসো। আমরা হচ্ছে মার্স দেখছি, জুপিটার, স্যাটার্ন গেল, এই যে ইউরেনাস, এই হচ্ছে ইউরেনাস। দেখো ইউরেনাসেরও কিন্তু একটা বলয় আছে, যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো, কিন্তু দেখার কথা। এই যে ইউরেনাসেরও কিন্তু বলয় আছে, এই যে বলয়, ইউরেনাসেরও কিন্তু বলয় আছে, এই যে বলয় দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, হয়তো দেখা যাচ্ছে। এর আবার গুরুত্বপূর্ণ কিছু ইয়ার নামে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো এই যে এরিয়েল, এই যে এরিয়েল এটা হচ্ছে তার উপগ্রহদের মধ্যে অন্যতম। তারপরে দেখো মিরান্ডা, হ্যাঁ মিরান্ডা, এটাও তার হচ্ছে একটা উপগ্রহ। তারপরে এই যে এখানে দেখো ওরেবন উপগ্রহ দেওয়া আছে। তারপরে এই যে এখানে দেওয়া আছে এমব্রিয়েল, এগুলা প্রত্যেকটা হচ্ছে উপগ্রহ যেগুলা এই গ্রহকে কেন্দ্র করে ঘুরছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইউরেনাসের কথা শেষ করলাম। ইউরেনাসে এই যে টাইটানিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখো। আচ্ছা, এরপর হচ্ছে নেপচুন। নেপচুনের গড় ব্যাস 49,244 কিলোমিটার, মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার, একটু মনে রাখো, কারণ সর্বশেষ গ্রহ তো, এই জন্য একটু মনে রাখতে হবে যে সূর্য থেকে ভাইয়া, সূর্য থেকে এই যে নেপচুন, এর দূরত্ব কত কিলোমিটার দূরে? 450 কোটি কিলোমিটার দূরে, 450 কোটি কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই নেপচুন। এর আয়তন বিশাল, বিশাল বড় আয়তন। আচ্ছা, সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি খুব বেশি শীতল। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে বুঝতে পারলাম, সবচাইতে দূরে আছে এই জন্য এটা সবচাইতে বেশি শীতল, আর সবচাইতে কাছে আছে এই যে বুধ, এই জন্য এটা সবচাইতে বেশি কেমন? গরম বা উষ্ণ। তাহলে এগুলা যদি একটু টুকটাক মনে রাখা যায় তাহলে কিন্তু ছোটখাটো এমসিকিউ এগুলো আমরা খুব সহজে পাবো। দেখো এই গ্রহটা কিন্তু নীলাভ বর্ণের, মানে নীল, এই গ্রহটা দেখতে অনেকটাই নীল। যে দেখো এখানে চিত্রের দিকে তাকাও, দেখতে পাচ্ছ অনেকটা নীলের মতো আবরণ যায়, তাকে পাচ্ছে নীলাভ। আমরা একটু দেখি আসলে কি নীল কিনা, আমরা তো আর চোখের দেখাকে দেখতে পাচ্ছি না। এখন এখানে আমরা দেখবো যে ভাইয়া নেপচুন কোথায়? নেপচুন আছে, হ্যাঁ থাকবে না কেন, অবশ্যই যে নেপচুন আছে। নেপচুনের ভিতরে ঢুকে দেখি যে এর চেহারাটা কেমন। এই যে দেখো নেপচুন দেখতে কিন্তু অনেকটাই কিসের মতো? নীলাভ, নীলের মতো আকৃতি বা নীলাভ চিত্র, এই যে দেখা যাচ্ছে নীলাভ, নীল আকার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো বুঝছি আমরা। দেখো নেপচুন 165 বছর সূর্যকে একবার কি করে? পরিক্রমণ করে। মানে সেখানে 1 বছর, ওখানে 1 বছর হইতে গেলে আমাদের পৃথিবীর 165 বছর হইতে হবে। এর উপগ্রহ সংখ্যা কতটি ভাইয়া? উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি, মনে রাখতে হবে। এবং উল্লেখযোগ্য উপগ্রহের নাম হচ্ছে টাইট্রন এবং নেরাইড, টাইট্রন এবং নেরাইড।
দেখো তোমাকে একটু দেখাই। এই যে দেখো তার উপগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো টাইট্রন, এই যে একটা উপগ্রহ দেখতে পাচ্ছি আমরা টাইট্রন, এই যে টাইট্রন। এবং টাইট্রন ছাড়াও কিন্তু আবার বলছে আরো আরো বেশ কিছু উপগ্রহ তার আছে যেগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র, চোখে দেখা যাচ্ছে না। তবে আমরা হচ্ছে মেইনলি দেখতে পাইলাম এই টাইট্রনকে দেখতে পেলাম, এটা একটু মনে রাখো যে টাইট্রন, হ্যাঁ এই টাইট্রন যেটা আছে এই টাইট্রন হচ্ছে আমাদের এই নেপচুনের উপগ্রহ। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন ছিল, তোমাদের কি সব ইনফরমেশন মুখস্থ করতে হবে? না ভাই, সব ইনফরমেশন মুখস্থ করতে হয় না, এই জন্য আমি দাগাই দিছি কিছু কিছু। তোমরা অবশ্যই কোনটার কয়টা উপগ্রহ আছে এটা খুব ভালো করে পড়বা, তো উপগ্রহগুলোর নাম একটু ভালো করে দেখবা। তারপরে হচ্ছে আয়তন বা ব্যাস, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলা পরীক্ষায় খুব কম আসে। তাহলে এই তো ছিল আমাদের পুরা সৌরজগৎ নিয়ে আলোচনা। এখন এই সৌরজগতে পৃথিবীতেই, সৌরজগতের মধ্যে শুধু পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব কেন? উন্নত আরো অনেকগুলো গ্রহ দেখলাম ভাই, আরো 7টা গ্রহ দেখলাম, এই 7টা গ্রহতে কি মানুষ বা অন্য কোনো প্রাণী আছে? না, অন্য কোনো প্রাণী তো নাই। তাহলে পৃথিবীতে এই যে জীব বসবাসের কারণটা কি? কারণটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ভাইয়া? বায়ুমণ্ডল। এই যে দেখো আমাদের কি আছে, আমাদের পৃথিবীর একটা বায়ুমণ্ডল আছে, আমাদের পৃথিবীর একটা বায়ুমণ্ডল আছে, অন্যগুলার এরকম বায়ুমণ্ডল নাই। পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দিয়ে বেষ্টিত, পৃথিবীর চারদিকে নানা জিনিস, দেখো এগুলো হচ্ছে গ্যাসীয় উপাদান দিয়ে আমাদের পৃথিবী কিন্তু বেষ্টিত। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, একে বায়ুমণ্ডল বলে। তাহলে আমাদের কি আছে? বায়ুমণ্ডল আছে, যার কারণে আমরা কি করি? পৃথিবীতে বসবাস করতে পারি। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই বায়ুমণ্ডলটা যে লেপ্টে আছে কোন শক্তির কারণে ভাইয়া? ওই যে মহাকর্ষণ শক্তির কারণে, মহাকর্ষণ শক্তির কারণে এটা লেপ্টে আছে বা গায়ে গায়ে লেগে আছে। পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্র পৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি। তার প্রশ্ন যদি আসে পৃথিবীর কোন অংশে বায়ুর চাপ সবচেয়ে খুব বেশি? সমুদ্র পৃষ্ঠে, মানে সমুদ্রের এলাকায়। সমুদ্র এলাকায় সবসময় দেখবে বাতাস হয়, সমুদ্রের উপরে সবসময় বাতাস হয়। যারা কক্সবাজার গেছো তারা দেখবা যে ওখানে সবসময় অলওয়েজ বাতাস বচ্ছে, ওখানে ঠান্ডা গরম সেভাবে কোনো প্রভাব আসলে দেখা যায় না, কারণ এটাই ঘনত্ব বেশি থাকে তাই। এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে কি আছে? নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য আছে। এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন সুষম আকারে আছে জন্য মানুষ বসবাস করতে পারে। অন্য গ্রহগুলোতে কিন্তু এরকম সুষম আকারে নাই, সেজন্য বসবাস করতে পারে না। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে, তবে ধুলা, ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণেই থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। তারা বসবাসের একমাত্র উল্লেখযোগ্য কারণ হচ্ছে বায়ুমণ্ডল আছে পৃথিবীতে, তাই। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীগুলো রক্ষা করে। এই যে সূর্য থেকে তো সূর্যের যে রশ্মি, সূর্য হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা তো পৃথিবীতে আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে। কিন্তু এই যে পৃথিবীকে এই সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে কি ভাইয়া? এই যে বায়ুমণ্ডল হচ্ছে রক্ষা করে। এই জন্য আমার পৃথিবীতে কিন্তু মানুষ বসবাস করতে পারে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড সেখানে আছে, অক্সিজেন যথাক্রমে উদ্ভিদ প্রাণীকে বাঁচিয়ে রাখে। তাহলে এখন মূল কথা হচ্ছে পৃথিবীতে প্রাণী বেঁচে থাকার একমাত্র কারণ হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল আমাদেরকে কি করে? সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে, এবং এই বায়ুমণ্ডলে হচ্ছে তোমার যথেষ্ট পরিমাণ অক্সিজেন আসে, যে অক্সিজেনের কারণে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ছাড়তে পারি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নে, খ অথবা গ নাম্বার প্রশ্নে আসতে পারে। খ নাম্বারে আসার সম্ভাবনা খুব বেশি যে পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ কি লিখো। তখন আমরা মূল কনসেপ্টটা মাথায় রাখবো বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। এরপরে বায়ুমণ্ডলকে একটু বিশ্লেষণ করে দেব। এখন একটু দেখি বায়ুমণ্ডলের মধ্যে আসলে আছে কি ভাইয়া। বায়ুমণ্ডল দেখো, পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ট্রপোমণ্ডল। মানে বায়ুমণ্ডল কয়েকটা স্তরে ভাগ করা আছে। মূলত বায়ুমণ্ডল হচ্ছে তোমার পাঁচটা, যেখানে বলা হয়েছে যদিও 5টা, কিন্তু এক্স্যাক্টলি বলা হয়েছে 4টা স্তর। এটা তোমাদের জন্য না, সামনে গেলে খুব বেশি আসে। সামনে মানে কি বলি, সামনে বলতে বুঝাচ্ছি যে তোমার বড় লেভেলে বেশি আসে। তো এখানে 5টা স্পিয়ার কথা বলা হয়েছে বা 5টা ফেজের কথা বলা হয়েছে। দেখা যাচ্ছে ট্রপোস্ফিয়ার, হ্যাঁ, আর ট্রপোমণ্ডল, বাংলায় বলা হচ্ছে ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্রপোমণ্ডল, বা হচ্ছে তোমার ট্রপোপজ বলে এটাকে অনেকে। এরপর আর কিছু আছে, মেসোস্ফিয়ার, তার থেরামোস্ফিয়ার এবং এক্সপোস্ফিয়ার আছে। মানে এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের কয়েকটা স্তর। তার মধ্যে আমাদের আজকে পাঠের আলোচনার বিষয় হচ্ছে 2টা স্তর। একটা হচ্ছে ভাই ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডল হচ্ছে ট্রপোপজ। দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা কি ভাই? এটা আমার হচ্ছে পৃথিবী, এটা হলো আমার পৃথিবী। এখন দেখো
এই পৃথিবীর সব থেকে কাছে কোন অংশটা আছে? ট্রপোপজ, ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। কোনটা আছে? ট্রপোমণ্ডল আছে, এই যে ট্রপোমণ্ডল। তাহলে পৃথিবীর সবচেয়ে নিকটে বায়ুমণ্ডলের কোন অঞ্চলটি অবস্থিত? বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডলটি অবস্থিত, সেটা এখানে বলা হয়েছে। এই স্তরের গভীরতা প্রায় কত? 13 কিলোমিটার। এই স্তরের গভীরতা কত কিলোমিটার? 13 কিলোমিটার। তার মানে এই যে দেখো স্তরটা যদি আমি তোমাকে একটু বুঝাই, এই যেটা হচ্ছে স্তর, এই স্তর, হ্যাঁ, এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে 13 কিলোমিটার। এই অংশটুকু হচ্ছে 13 কিলোমিটার। 13 কিলোমিটার অঞ্চল জুড়ে ট্রপোমণ্ডল অবস্থিত। এবার হচ্ছে এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। হ্যাঁ, কারণ এটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় স্তর। আমরা যা কিছু করি এই অঞ্চলেই করি, কেননা এখানে আর্দ্রতা খুব বেশি আছে, এখানে কুয়াশা হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, বায়ুপ্রবাহ হয়, সবকিছু এই স্তরে লক্ষ্য করা যায়। তাহলে এই যে ভাই, এই যে ট্রপোস্ফিয়ার বা এই অংশটাতে কি হয় দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মেঘ, এই যে মেঘ, এই মেঘ থাকার কারণে এই অঞ্চলে কি হয়? এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয়, বাতাস হয়, ঝড় আবহাওয়ার সমস্যা হয়। ওখানে হচ্ছে তোমার ঘুড়ি উড়াই, তারপর হচ্ছে আমরা তোমার বেলুন উড়াই। সহজ কথা বলতে ফাঁকা যে অংশটুকু আমরা দেখতে পাই, ওই যে উপরে তোমার, আমরা তো আছি পৃথিবীর কোথায়? পৃথিবীটা এমন না, তার উপরের অংশ আমরা আছি, ঠিক আছে, আমরা এই জায়গাতে আছি, আমরা পৃথিবীর উপরে এখানে আছি। এখানে থাকা অবস্থায় উপরে তো আকাশ দেখি না, আকাশ মানে উপরে তো মূল্য আকাশ দেখি না, আমরা তো দেখতে পাই হচ্ছে তোমার বিভিন্ন রকমের মেঘ। ওই মেঘ পর্যন্ত যে স্তরটা আছে, এই স্তরটাকে বলা হচ্ছে ট্রপোমণ্ডল। এখানে মানুষ বসবাস করে, নিঃশ্বাস নেয়, গরু ছাগল চড়াই, যা আছে সবকিছুই করে এখানে আর কি। আচ্ছা, তো আবহাওয়া ও জলবায়ুজনিত প্রক্রিয়ায় বেশিরভাগই বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। মানে আবহাওয়া জলবায়ু সংক্রান্ত যত কাজ আছে সবগুলো কোথায় হয় ভাইয়া? ট্রপোমণ্ডলে হয়। এরপর আরেকটা স্তরের কথা এখানে সুন্দর করে বলা হইলো, সেই স্তরের নাম হচ্ছে ভাইয়া ট্রপোপজ। কি? ট্রপোপজ। এই যে দেখো, ট্রপোপজ কোনটা? এর উপরে একটা অংশ আছে, আমি তোমাকে একটু বলি। এই যে ট্রপোস্ফিয়ারের উপরে বা ট্রপোমণ্ডলের উপরে এই যে ছোট্ট যে অংশটা আছে, ছোট্ট অংশ, এই যে আরেকটা অংশ কিন্তু এখানে বিদ্যমান আছে। হ্যাঁ, এই যে দেখো, আমি পুরোটা হচ্ছে তোমার একটু কালার করে দিছি। এই যে অংশটা আছে, এই অংশের নামই হচ্ছে ভাইয়া কি? তোমার ট্রপোপজ। ট্রপোমণ্ডলের একটা বিশেষ অংশের নাম হচ্ছে ট্রপোপজ। ট্রপোমণ্ডলের একটা বিশেষ অঞ্চলের নাম হচ্ছে তোমার ট্রপোপজ। এই ট্রপোপজে কি হয়? এই ট্রপোপজ গভীর, এর গভীরতা খুব সরু, মানে খুব বেশি বড় না। দেখো, এটা কিন্তু খুব বেশি বড় না, এই যে খুব বেশি বড় না, অল্প অংশ, খুব বেশি বড় না। এভাবেই কিন্তু পুরাটা যদি একটু মার্ক করে দেয় ভালো হয়। তার মানে এই যে এই অংশ, এই অঞ্চলগুলো, হ্যাঁ, এই অঞ্চলকে বলা হচ্ছে। আচ্ছা, এটার গভীরতা খুব সরু, গভীরতা সরু, এবং এখানে বায়ু স্থির। এখানে বায়ু কেমন? এখানে বায়ু হচ্ছে স্থির, মানে বায়ু এখানে চলাচল করে না, মানে এখানে কোনো বায়ু চাপ টাপ সেভাবে নাই। যে ঝড় বৃষ্টি প্রাদুর্ভাব না থাকে, তাহলে এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ভাইয়া? এই অঞ্চলে ঝড় বৃষ্টি হয় না। এই অঞ্চলে ঝড় বৃষ্টি খুব একটা হয় না, ঝড় বা বৃষ্টি হয় না। কেন হয় না? কারণ এখানে বায়ুর চাপ কম, এখানে বায়ু চাপ কম, সেজন্য এখানে ঝড় বৃষ্টি হয় না। তো যেখানে ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য তো এদিক দিয়ে নির্বিঘ্নে কি চলতে পারে? যে বিমান চলতে পারে, নির্বিঘ্নে এই এলাকাতে কি চলতে পারে? বিমান চলাচল করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন অঞ্চল দিয়ে বিমান চলাচল করতে পারে, উত্তরটা হবে কি ভাইয়া? উত্তরটা হচ্ছে ট্রপোপজ। অথবা প্রশ্ন আসতে পারে ট্রপোপজ দিয়ে বিমান কেন নির্বিঘ্নে চলাচল করতে পারে? উত্তর আমাকে লিখতে হবে এই অঞ্চলে বায়ুর চাপ অনেক কম, ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই বললেই চলে, সেই জন্য নির্বিঘ্নে এই এলাকা দিয়ে বা এই অঞ্চল দিয়ে বা বায়ুমণ্ডলের এই অংশ দিয়ে কি বিমান চলাচল করতে পারে। এবং দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের একটি স্তর আছে। এই যে পাশে দেখো ছোট্ট করে লেখা আছে ওজোন লেয়ার, ওজোন লেয়ার। তার মানে প্রথম অংশটা ছিল হচ্ছে আমার কি? ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডলের যে উপরের অংশ, সেই উপরের অংশের নাম হচ্ছে আমার ট্রপোপজ। এবং ট্রপোপজের উপরে একটা ছোট্ট লেয়ার আছে, ছোট্ট একটা চাদর আছে, সেই চাদরটার নাম কি ভাইয়া? ওজোন গ্যাস বা ওজোন স্তর। এই চাদরটার নাম হচ্ছে ওজোন, যেটা পৃথিবীকে রক্ষা করেছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। যে আমরা বায়ুমণ্ডল বলছিলাম না, সূর্যের একটা বায়ুমণ্ডল আছে, ওই ওজোন স্তরে সেই বায়ুমণ্ডলটা আসলে কাজটা করে, গুরুত্বপূর্ণ কাজ করে এই অংশে। এর গভীরতা প্রায় 12 কিলোমিটার। এর গভীরতা হচ্ছে 12 থেকে তোমার 16 কিলোমিটার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমায়। সূর্যের তাপমাত্রা যেটা আসে পৃথিবীতে এসে, এই যে বায়ুমণ্ডলের এই অংশটা এসে সে তাপমাত্রা কিন্তু কমে যায়। কমে যাওয়ার পরে আমাদের জন্য বসবাসের আমাদের জন্য উপযুক্ত ওই যে 13.90 ডিগ্রি সেলসিয়াস এখানে নিয়ে আসে। এই স্তরটি পৃথিবীতে প্রাণীজগতের বাসের উপযোগী করেছে। এই যে বায়ুমণ্ডলের মূল কাজটা কিন্তু এই অঞ্চলটাই করে। বায়ুমণ্ডলের মূল কাজ,
বা যেটার কারণে পৃথিবীতে প্রাণী বেঁচে থাকে, সেটা মূল কাজটা করে এই ট্রপোপজ বা ট্রপোমন্ডল এই এরিয়াটাই। ওকে, আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার। এখান থেকে এমসিকিউ যেগুলো আসবে, এখান থেকে তোমার খ নাম্বার প্রশ্নে আসতে পারে যে বিমান কেন চলাচল করে। হ্যাঁ, বিমান সংক্রান্ত প্রশ্নটা আসতে পারে যে এই ট্রপোপজ এলাকাতে বিমান কেন চলাচল করতে পারে, তখন সেটা লিখতে হবে। অথবা আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এখানকার ওজোন স্তর নিয়ে, যে ওজোন স্তরের কাজ কি। ওজোন স্তরের কাজই হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করা, এটাও এখানে আসতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে এপাশে যা বর্ণনা দিছি সবটুকু এখানে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারবা, দেখতে পারবা আর কি, বইয়ের মধ্যে সরাসরি দেওয়া আছে, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন আমরা তো অনেক কিছুই দেখলাম, উপরে সৌরজগৎ দেখলাম, সৌরজগৎ দেখার পরে আমরা বায়ুমণ্ডল দেখলাম। এখন আসলে পৃথিবীর ভিতরে কি আছে, এই যে পৃথিবী, এই পৃথিবীর ভিতরে কি আছে সেটা দেখব। তার আগে দেখো, পৃথিবীকে আমি একটু কেটে নিছি, এই যে পৃথিবীকে কেটে ফেলছি একটু কষ্ট করে, হ্যাঁ, এই এক পাশে থেকে কেটে ফেলছি। আচ্ছা, পৃথিবীকে একটু কেটে ফেললাম, কেটে ফেলে কিন্তু এই যে এইরকম আকার দেখা যাচ্ছে, যে এই অংশটা যে আমরা অনেক সময় তরমুজ কাটি না, মনে করো যে তরমুজ কেটে ফেলছি, পৃথিবীর একটা তরমুজ কল্পনা করো, করার পরে আমি একটা অংশ, একটা স্লাইস কেটে ফেলছি, এই পাশে নিয়ে আসছি। এখন এটার একটু ব্যাখ্যা তোমাকে দেই, ভূ অভ্যন্তরের গঠন কিভাবে আসলে গঠিত হয়েছে। দেখো, এখান থেকে যে অংশটা নিছি না, ওটা হচ্ছে এই অংশ, এটাকে উঠায় নিয়ে আসছি আমি। তার মানে পৃথিবীকে যদি অভ্যন্তরে ভাগ করা হয়, পৃথিবীতে লেয়ারে ভাগ করা হয় নিচের দিকে, পৃথিবীকে যদি নিচের দিকে লেয়ারে যদি ভাগ করা হয়, তাহলে এখানে আমরা তিনটা অঞ্চল পাবো। কয়টা অঞ্চল পাবো? তিনটা অঞ্চল ভাই। একটা অঞ্চলের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, মানে সবার নিচে যেটা আছে সেটা বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই যে দেখো, এটা সবার নিচে যে অংশ আছে তাকে বলছি আমরা কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এই চিত্রে এই যে নিচের যে স্তর, এই যে সবার শেষে মাঝখানে, এটাকে বলা হচ্ছে কেন্দ্র, এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, দেখো এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র বা কেন্দ্রমণ্ডল। এরপর যদি আমরা আরেকটা ভাগে ভাগ করি, আরেকটা ভাগে ভাগ করলে আমরা এখানে পাবো কিভাবে, দেখো তো, গুরুমণ্ডল। গুরুমণ্ডল মানে কোনটা? এই যে মাঝখানে যে স্তর আছে এটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। তার মানে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে এই যে পরবর্তী যে অঞ্চলটা আছে, সরি, এই যে এই একটু কালার ইয়ে করে দেই, দেখো এই যে অঞ্চলটা যেটা আছে, এই যে দেখো এটার এই অঞ্চলটুকু, এই যে এটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। হ্যাঁ, এটা হলো আমাদের গুরুমণ্ডল। তাহলে কেন্দ্র ছিল, গুরু ছিল, এর উপরে যে অংশটা থাকে, এই যে উপরে যে অঞ্চলটা আছে, উপরে একবার উপরে, এটাকে বলা হচ্ছে অশ্ব। অশ্ব মানে হচ্ছে মাটি। হ্যাঁ, অশ্বমণ্ডল মানে আমাদের মাটির যে মণ্ডল বা মাটির যে অঞ্চলটুকু সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এই যে এটাকে বলছে আমরা অশ্বমণ্ডল, বা আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, আমরা যে অংশটুকু দেখতে পাই সেটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে পৃথিবীকে যে আমি তিনটা ভাগে, পৃথিবীর নিচের লেয়ারটাকে তিনটা ভাগে ভাগ করছি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কি কি ছিল ভাই? একটা সবার নিচে যেটা থাকে সে কেন্দ্রমণ্ডল বলা হয়েছে, একটু উপরে উঠলে গুরুমণ্ডল, আর একটু উপরে উঠলে অশ্বমণ্ডল। এখন এগুলাকে আমরা একটু বিস্তারিত দেখবো যে কোন অঞ্চলে কি আছে। চলো আমরা একটু কেন্দ্রমণ্ডলকে দেখে আসি, যে এইটুকু আলোচনা করবো আমরা এখন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই অংশটুকু বলা হচ্ছে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ, যে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6371। তবে এটা যদি পৃথিবী হয়, পৃথিবী হইলে এই যে এখান থেকে এটা পৃথিবী, তাহলে এই যে এই কেন্দ্র থেকে এই অঞ্চল এই পর্যন্ত বলে ব্যাসার্ধ, এটা কত ভাইয়া? এটা হচ্ছে তোমার 6371 কিলোমিটার এটা। আচ্ছা ঠিক আছে, এখন আবার বলা হচ্ছে পৃথিবী যে কেন্দ্রের চারদিকে প্রায়, পৃথিবীর যে কেন্দ্রের চারদিকে প্রায় কত? 3486 কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে, সেই গোলকটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডল কোনটা? কেন্দ্রমণ্ডল হচ্ছে এই যে দেখো, এই যে গোল অংশটা আছে, এখানে যে গোল হয়েছে মাঝখানে, এই গোলের ব্যাসার্ধ কত বলছে ভাইয়া? এই গোলের দেখো ব্যাসার্ধ বলছে তোমার এই যে এই অঞ্চলটুকু, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে তোমার 3486 কিলোমিটার। এইটুকু, এই 3486 কিলোমিটার যেটা আছে, 3486 কিলোমিটার, এই 3486 কিলোমিটারের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। মানে এটা হচ্ছে তোমার এই গোল অঞ্চলটুকু, এই যে এই গোল অঞ্চলটুকু, এইভাবে যদি আমি গোল করে দেই, এই যে এই গোল অঞ্চলটুকু, এই গোল মানে হচ্ছে তোমার কত? 3486 কিলোমিটার। এই এলাকাটাকে আসলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আমার কেন্দ্রমণ্ডল।
আচ্ছা, বৈজ্ঞানিকদের মতে কেন্দ্রমণ্ডলে কি আছে? লৌহ আছে, নিকেল আছে, পারদ আছে, সীসা আছে। কি কি আছে তাহলে? এই অঞ্চল কি নিয়ে গঠিত ভাইয়া? লৌহ বা লোহা দিয়ে গঠিত মনে করো। তারপর এখানে হচ্ছে নিকেল আছে, নিকেল, নিকেলের পরে এখানে পারদ আছে, পারদ, তারপর হচ্ছে সীসা আছে। এই কয়েকটা উপাদান নিয়ে আসলে কেন্দ্রমণ্ডলটা গঠিত হয়েছে। এখন এই স্তরে নিকেল ও লৌহের পরিমাণ সবচেয়ে বেশি। এই কয়েকটা তো আছে বুঝলাম, এই কয়েকটার মধ্যে আবার এই কয়েকটার মধ্যে আবার বেশি সংখ্যক কি আছে ভাইয়া? বেশি সংখ্যক আছে হচ্ছে আমার নিকেল এবং লৌহ। এই যে লৌহ এবং নিকেলের সংখ্যা বা পরিমাণ সবচাইতে বেশি। এই পরিমাণ বেশি থাকার কারণে এই অঞ্চলটাকে বলা হচ্ছে নাইফ। এটাকে বলা হচ্ছে নাইফ। হ্যাঁ, এই যে লৌহ মানে হচ্ছে ফেরাস থেকে Fe আর নিকেল Ne, এই দুইটা মিলে গঠিত হয়েছে। এটাকে অনেকে বলে হচ্ছে নাইফ বলে, কেউ নিফে বলে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন্দ্রমণ্ডলের এই অঞ্চলকে নাইফ বা নিফে কেন বলা হয়? কারণ এখানে এই যে লৌহ এবং নিকেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকার কারণে এই অঞ্চলটাকে আসলে কি বলা হয় ভাই? অঞ্চল বলা হচ্ছে নাইফ অঞ্চল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটি পানি অপেক্ষা 10 থেকে 12 গুণ বেশি ভারী, বা ঘন। হ্যাঁ, পানি থেকে বেশি ঘন এটা, এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণ তুলনায় ঘন। তার মানে উপরে যে পানি যেরকম যতটা লিকুইড হয় তার চাইতে এই অংশ, এটাও তরল অংশ, এখানে তার চাইতে এর ঘনত্বটা একটু বেশি। কেমন বেশি? 10 থেকে 12 গুণ বেশি। প্রচন্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। যখন যেখানে চাপের পরিমাণ বেশি হয় এবং তাপও বেশি থাকে, সেটাকে আর কঠিন অবস্থায় থাকতে পারে না। তোমরা বিজ্ঞানের ছাত্ররা জেনে থাকবা যে খুব বেশি তাপ এবং চাপ দিলে সেটা কিন্তু তার স্বাভাবিক অবস্থায়, অথবা যদি সে হচ্ছে তোমার কঠিন অবস্থায় থাকে, সেটা কিন্তু গলে যাবে, গলে গিয়ে কি হয়ে যাবে? তরল পদার্থে পরিণত হবে। তাই বলছে পৃথিবীর যে কেন্দ্রীয় যে অঞ্চলটা, এই অঞ্চলটা কেন্দ্রমণ্ডল সম্ভবত কঠিন অবস্থায় না, এটা তরল অবস্থায় হয়ে গেছে। কারণ পুরা পৃথিবীর চাপ তো এখানে পড়তেছে এবং নিচে কি গরম হয়ে আছে, এই জন্য আর কি। আচ্ছা, ভূমিকম্প তরঙ্গ থেকে বোঝা যায়, তার মানে এটা একটা পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ হচ্ছে ভূমিকম্প তরঙ্গ পদ্ধতি। সেখান থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডলে আবার দুইটি অংশ আছে। এই যে কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলের ভাইয়া অংশ কয়টা? এই কেন্দ্রমণ্ডলের অংশ হচ্ছে তোমার দুইটা। কি কি অংশ দেখো? এই যে এখান থেকে একটা অংশ এখানে আছে, আর এই যে একটা অংশ আছে। এই যে কেন্দ্রমণ্ডলের অংশ হচ্ছে দুইটা। দুইটার মধ্যে একটা হচ্ছে ভিতরের অংশ, একটা হচ্ছে বাইরের অংশ। তাহলে এই যে এটা হচ্ছে ভিতরের, এটা কোথায়? এটা হচ্ছে ভিতরের অঞ্চল, এটা হচ্ছে ভিতরের অঞ্চল বা ভিতরের অংশ, ভিতরের অংশ। আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাইয়া বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ। ওকে, আচ্ছা, এখন বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে ভিতরের অংশটা হয়তো কঠিন অবস্থায় আছে, আর বাইরের অংশটা হচ্ছে কি অবস্থায় আছে? তোমার ওই তরল অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের বাইরের অঞ্চলের বিস্তৃতি হচ্ছে প্রায়, বাইরের অঞ্চলের বিস্তৃতি হচ্ছে প্রায় 22,000 কত 22,070 কিলোমিটার, এবং ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় হচ্ছে 1216 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে। তার মানে এখানে দুইটা অঞ্চল আছে। একটাকে বলা হচ্ছে, এটা সম্ভবত বাইরের যে অংশ, বাইরের অংশ কত কিলোমিটার? এটা হচ্ছে তোমার 22,070 কিলোমিটার। আর ভিতরের যে অঞ্চলটা আছে সেটা মূলত ধারণা করা হচ্ছে যে 1216 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। আচ্ছা, এরপরে দেখো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল শেষ, কেন্দ্রমণ্ডল হয়ে গেল। কেন্দ্রমণ্ডলের উপরে কোনটা আছে? গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে এই যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল অংশ। আচ্ছা, কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায়, তার মানে এই যে এই এলাকাটুকু, এটাকে যদি একটা গোল কল্পনা করো, গোল, এটা তো অবশ্যই গোল হবে তাই না? গোল কল্পনা করলে বলছে এই অংশটুকু চতুর্দিকে প্রায় কত ছড়িয়ে আছে? তোমার হচ্ছে 2800 বা 2885 কিলোমিটার। এই কিলোমিটার গুলা কি খুব ইম্পর্টেন্ট না? কিলোমিটার গুলো তুমি হচ্ছে যদি পারো মনে রাখতে পারবা, যদি খুব বেশি কঠিন হয়ে যায় তাহলে তুমি এগুলো মনে না রাখলেও, মানে আইডিয়ার একবার রাখবা, কিন্তু একবার যে পড়বা না এমন না, কিন্তু বারবার মুখস্থ করার পরে যে মুখস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এগুলোকে অত জোর না দিলেও চলবে। এটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। এই অঞ্চলে কি আছে ভাইয়া? সিলিকন আছে। গুরুমণ্ডল কি দিয়ে গঠিত হয়েছে? সিলিকন দিয়ে। এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। সিলিকন আছে, ম্যাগনেসিয়াম আছে। কি আছে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে খুব বেশি ম্যাগনেসিয়াম আছে।
প্রভৃতি ভারী ধাতুগুলো এই মিশ্রণে এই অঞ্চলটি বা এই মণ্ডলটি গঠিত। এর উপরাংশে উপরের অঞ্চলে হচ্ছে 1448 কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দিয়ে গঠিত। এই অংশটুকুর উপরের যে অঞ্চল, উপরে যে উপরের অংশটুকু, মনে করো যে এই উপরের অংশটুকু উপরে, আচ্ছা তোমাকে আরেকটু সহজ করে দেই, মনে করো এখানকার মধ্যে এই অংশটুকু, এই যে উপরের অংশটুকু, সাপোজ এইটুকুর মধ্যে ধরো এই যে এই অঞ্চল, এইটুকু অল্প উপরে যে অংশটুকু আছে, এই অংশটুকু গঠিত হয়েছে বলা হচ্ছে কি দিয়ে? ব্যাসল্ট দিয়ে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই ব্যাসল্ট কি? ব্যাসল্ট হচ্ছে এক ধরনের শিলা, কালো শিলা। শিলা মানে হচ্ছে এক ধরনের পাথর। এই অংশটুকু ব্যাসল্ট নামে এক ধরনের শিলা বা পাথর দিয়ে গঠিত হয়েছে। এই জন্য এই অঞ্চলের নাম হচ্ছে ভাইয়া ব্যাসল্ট অঞ্চল। কি অঞ্চল? ব্যাসল্ট বা ব্যাসল্ট অঞ্চল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে এই যে গুরুমণ্ডলের যে অঞ্চলটুকু ব্যাসল্ট নামক শিলা দিয়ে গঠিত, সেই অঞ্চলকে বলা হয় হচ্ছে ব্যাসল্ট অঞ্চল। এটা মূলত উপরের অংশটুকু, এটা মূলত এই উপরের অংশটুকু। এবার দেখো সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত মণ্ডল বলে একে বলা হয় সীমা। পুরাটা দেখো, এখানে সবচেয়ে বেশি কি আছে ভাইয়া? সিলিকন এবং ম্যাগনেসিয়াম আছে। কি আছে? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এই যে এখানে হচ্ছে সিলিকন আছে এবং ম্যাগনেসিয়াম আছে, সিলিকন এবং ম্যাগনেসিয়াম আছে, এই জন্য এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে সীমা। তাহলে সীমা কেন, এটা কি বুঝতে পারছো? এই যে সীমা মানে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত জন্য সীমা অঞ্চল। শেষ। তাহলে পুরা গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে সীমা মণ্ডল বা সীমা অঞ্চল। এই গুরুমণ্ডলের উপরে যে অংশটুকু আছে, সেই অংশটুকু ব্যাসল্ট দ্বারা গঠিত হয়েছে জন্য এর নাম হচ্ছে ব্যাসল্ট অঞ্চল। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি ক্লিয়ার না হয়, আমি আবার একটু ক্লিয়ার করে দেই। ঘটনা ঘটছে, মনে করো গুরুমণ্ডল, হ্যাঁ, মনে করো গুরুমণ্ডল। আচ্ছা, গুরুমণ্ডল গঠিত হয়েছে কি দিয়ে ভাইয়া? সিলিকন দিয়ে এবং ম্যাগনেসিয়াম দিয়ে। এই জন্য এই অঞ্চলের নাম হচ্ছে সীমা অঞ্চল। এই গুরুমণ্ডলের অল্প একটু অংশ, এই গুরুমণ্ডলের মনে করো সামনের অংশটুকু গঠিত হয়েছে মূলত ব্যাসল্ট দিয়ে। কি দিয়ে? ব্যাসল্ট দিয়ে। এই ব্যাসল্ট দিয়ে গঠিত হওয়ার কারণে ওই অংশটুকুর নাম হচ্ছে ব্যাসল্ট অঞ্চল। ব্যাসল্ট অঞ্চল। আশা করি ক্লিয়ার। মানে সামগ্রিকভাবে বলা হচ্ছে কি? সীমা। সামগ্রিকভাবে বলা হচ্ছে সীমা, আর সামনে বা উপরের অংশটুকুকে বলা হচ্ছে ব্যাসল্ট অঞ্চল। ওকে, আমরা এবার চলে যাবো হচ্ছে অশ্বমণ্ডল। অশ্ব শব্দের অর্থ হচ্ছে মাটি। অশ্ব মানে কি ভাই? অশ্ব শব্দের অর্থ হচ্ছে মাটি। তাহলে এখন বুঝতে পারতেছো কোন অঞ্চলের কথা আমরা বলতেছি? এটা আমরা আমাদের অঞ্চলের কথা বলছি। মানে আমরা এই যে এখান থেকে দেখো, তোমার উপরের যে অংশটুকু, যে এখান থেকে শুরু করে এই যেটা, এগুলো হচ্ছে অশ্বমণ্ডল। মানে আমাদের যেই ভূত্বক, যেটা সহজ কথা ভূত্বক, এই অঞ্চলকে বলা হয় অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। শিলামণ্ডল হচ্ছে মাটির দিয়ে গঠিত পাথর, সেকে বলা হয়। এটা নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সবচেয়ে বেশি এবং মহাসাগরের সবচেয়ে কম। দেখো এই অঞ্চলের গভীরতা, দুটো কথা এখানে বলছে মহাদেশীয় অঞ্চলে সবচেয়ে বেশি। মহাদেশীয় মানে কি? পাহাড় যেখানে আছে। দেখো তাহলে এখান থেকে যদি অঞ্চলটা শুরু হয় ভাইয়া, এখান থেকে যদি অঞ্চলটা শুরু হইলে তুমি দেখতে পাবা, মনে করো যে এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়। দেখো এখানে উচ্চতা কি বেশি না? এখানে হচ্ছে উচ্চতা বেশি, এখানে উচ্চতা বেশি। কারণ এখানে কি আছে? পাহাড় আছে, মানে এটা হচ্ছে মহাদেশীয় অঞ্চল। পাহাড় আছে মানে এটা হচ্ছে তোমার মহাদেশীয় অঞ্চল। এখানে হচ্ছে উচ্চতা বেশি। আর দেখো তো এই পাশে তো উচ্চতা খুবই কম, বা এই পাশে তো উচ্চতা খুবই কম। কারণ কি? এখানে হচ্ছে মহাসাগর, এখানে কি আছে? সাগর আছে। তাহলে মহাসাগরীয় অঞ্চলে কম, মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে এই অঞ্চলের যে পুরুত্ব এটা কম, আর মহাদেশীয় অঞ্চলে খুব বেশি। আশা করি এখান থেকে বুঝতে পারবা যে কেন মহাদেশীয় অঞ্চলে বেশি। এখানে পাহাড় থাকে, পাহাড় সহ হিসাব করলে এটা খুব বেশি উঁচু দেখায়। আর দেখো এখানে কি আমাদের আছে? সাগর আছে, সাগর সহ দেখলে এটা কিন্তু খুব বেশি আর উঁচু দেখায় না, নিচু দেখায়। এই জন্যই বলছে যে মহাদেশীয় অঞ্চলে এর সবচাইতে বেশি এবং গভীরতা সবচেয়ে বেশি, এবং তোমার মহাসাগরের নিচে সবচাইতে কম। এর সঠিক গভীরতা সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে, মানে এক একজন এক একভাবে বলছে এটাকে। এর গভীরতা স্থান বিশেষে 30 থেকে
64 হইতে পারে, মানে যেখানে বেশি সেখানে কল্পনা করা হচ্ছে 64 কিলোমিটার হইতে পারে, আর যেখানে কম সেখানে কল্পনা করা হচ্ছে কত হইতে পারে, 30 কিলোমিটার হইতে পারে। তাই বলা হচ্ছে যে এটা 30 থেকে 64 কিলোমিটারের মতো এর পুরুত্ব অংশটুকু আছে, পুরুত্ব যেটা বা গভীরতা যেটা ওইটাই। আচ্ছা, যেসব উপাদানে এই স্তরটি গঠিত হয়েছে তাদের মধ্যে অক্সিজেন বেশি আছে, সিলিকন বেশি আছে, অ্যালুমিনিয়াম আছে, লৌহ আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এটা সবগুলো হচ্ছে খনিজ, যত খনিজ উপাদান সবগুলোই আছে। প্রভৃতির নাম উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য যে এই স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়াম এর পরিমাণ খুব বেশি। তাহলে এই অঞ্চলে কি কি আছে ভাইয়া, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিবার, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, এই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে, অনেকে একে শিয়াল ও বলে থাকে। কি বলে থাকে, শিয়াল অঞ্চলও বলে থাকে, শিয়াল। তার প্রশ্ন যদি আসে শিয়াল অঞ্চল কেন বলা হয়, কারণ এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ খুব বেশি। এই যেটা বায়ুমণ্ডলের উপরিভাগকে ভূত্বক, উপরের অংশটাকে বলা হয় ভূত্বক। এই যে এটা যেটা আছে এটাকে বলা হচ্ছে তোমার ভূত্বক, এটা হচ্ছে আমাদের ভূত্বক বা ভূপৃষ্ঠ। এবং নিম্নভাগকে বলা হয় ভূত্বকের নিম্নাংশ। এই যে নিম্নের যে অঞ্চলটুকু আছে, নিম্নের অঞ্চল যেগুলো আছে এগুলাকে বলা হয় হচ্ছে কি ভাইয়া, বলা হয় তোমার হচ্ছে নিম্নাংশ, ভূত্বকের নিম্নের অঞ্চল। ভূত্বকই পৃথিবীর কঠিন বহিরাবরণ, মানে এই ভূত্বক হচ্ছে পৃথিবীর বাহিরের কঠিন আবরণ। এর গভীরতা 3 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। আচ্ছা, সহজ কথা, এই যে উপরের যে অঞ্চলটুকু আছে এটাকে বলা হচ্ছে ভূত্বক। এই ভূত্বক কতটুকু গভীর হইতে পারে, ভূত্বক গভীর হইতে পারে তোমার বলছে 3 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। পাহাড় থেকে যদি হয় তাহলে সেটা হচ্ছে ভূত্বক পাহাড় থেকে হইলে বেশি হবে, আর সমুদ্র থেকে হইলে কমে হবে, কারণ পাহাড় মানে তো উঁচু, তো ওখানে হচ্ছে পুরুত্ব একটু বেশি হয়ে যাবে। আর তোমার সাগর মানে সাগর তো একটু নিচুতে, এই জন্য এখান থেকে এর পুরুত্বটা কম হবে। তাহলে পৃথিবীর যে অশ্বমণ্ডলটুকু ছিল, এই অশ্বমণ্ডলের উপরের যে অঞ্চল তাকে বলা হচ্ছে ভূত্বক। এই ভূত্বকটা কেমন হইতে পারে, ভূত্বক হইতে পারে তোমার 3 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত, 3 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত এর গড় পুরুত্ব। এর মধ্যে সবচাইতে বেশি থাকে কোথায়, যেখানে পাহাড় আছে সেখানে সবচেয়ে বেশি, আর যেখানে হচ্ছে তোমার কি আছে, এই সাগর আছে সেখানে হচ্ছে ওই পুরুত্ব বা ওই উচ্চতা সব থেকে কম হয়। এবং বলছে মোটামুটি ধরতে গেলে গড় হচ্ছে 17, মোটামুটি ধরতে গেলে গড় যেই তোমার গভীরতা সেটা হচ্ছে 17 কিলোমিটার গড়। এই তো ছিল মোটামুটি আলাপ আলোচনা। এখন একটু দেখি তোমাদের কিছু এমসিকিউ সলভ করাই, যে এই এমসিকিউ আসলে পারবো কিনা আমরা, তোমাদের বোর্ডে আসে এমসিকিউ গুলো এখন পারা যায় কিনা। যে মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে, অসংখ্য অসংখ্য কি নিয়ে, জ্যোতিষ্ক নিয়ে কোনটি গঠিত হয়েছে। এটাকে অনেকেই বলতে পারে ভাই সৌরজগৎ, উত্তর কি সৌরজগৎ হবে না, উত্তর হচ্ছে বিশ্বজগৎ। সৌরজগৎ কি নিয়ে গঠিত হয়েছে, সূর্য নিয়ে গঠিত হয়েছে। সৌরজগৎ গঠিত হয়েছে সূর্য এবং সূর্যের চারপাশে বিভিন্ন রকমের গ্রহ নিয়ে, কিন্তু অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে তৈরি হয়েছে বিশ্বজগৎ। গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কি কারণে, কি কারণটা কি, কোন শক্তিতে ঘুরছে তারা, কোন শক্তির জন্য, সূর্য বড় বলে, অভিকর্ষণের প্রভাবে, মহাকর্ষণের প্রভাবে না আণবিক শক্তির প্রভাবে, অবশ্যই হচ্ছে মহাকর্ষণ শক্তির প্রভাবে। সৌরজগতে যা কিছু করে, সৌরজগতে যা কিছু ঘটে, সৌরজগতে হ্যাঁ, সৌরজগতে যা কিছু ঘটে সমস্ত কিছুই মোটামুটি কি হয়, এই মহাকর্ষণ শক্তির বলে হয়ে থাকে। সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি ভাইয়া, 8টি। কেমনে মনে রাখবা সেটাও বলে দিছিলাম, বলছিলাম বুশের প্রেম বেশ ইউনিক, এইটা মনে রাখলেই তোমার জন্য কিন্তু ক্রমান্বয়ে সবগুলো বের করা সম্ভব। আচ্ছা, সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, সূর্যে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে হিলিয়াম গ্যাস। ভাই হাইড্রোজেন আছে কত পার্সেন্ট, 55% আছে, আর হিলিয়াম আছে হচ্ছে ভাইয়া 44%, আর বাকি আদার্স, বাকি যা কিছু আছে সবগুলো মিলে আছে হচ্ছে 1%। তাহলে উত্তর এখন কি হবে, সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, উত্তর হলে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি। সূর্যে অনবরত হাইড্রোজেন থেকে কি তৈরি হচ্ছে, তোমাদের বলেছিলাম আমি হাইড্রোজেন থেকে অনবরত তৈরি হচ্ছে হিলিয়াম। এই যে হিলিয়াম থেকে আবার তৈরি হচ্ছে আণবিক শক্তি, হিলিয়াম থেকে আবার তৈরি হচ্ছে আণবিক শক্তি। উত্তর এখানে কি চাইছে, বলছে হাইড্রোজেন থেকে কি উৎপন্ন হয়, তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া, হাইড্রোজেন থেকে হচ্ছে হিলিয়াম উৎপন্ন হয়, হাইড্রোজেন থেকে তোমার হিলিয়াম উৎপন্ন হচ্ছে।
ওকে, সূর্য নিজ অক্ষের উপর আবর্তন করে কত দিনে? মানে সূর্য তার নিজের অক্ষের উপরে আবর্তন করে কত দিনে? সূর্য তার নিজের অক্ষের উপরে আবর্তন করে কত দিনে? আমরা কিন্তু দেখছিলাম, সেটা উত্তর হচ্ছে 25 দিনে। উত্তর কত ভাইয়া? 25 দিনে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে? বুধ তার সবচাইতে কাছে। এটা যদি সূর্য হয় তাহলে এই দিক দিয়ে ঘোরে কে? বুধ। এটা হচ্ছে বুধ। বুধ সব থেকে কাছে থাকে। তাহলে কাছে থাকলে সময় কত লাগবে? কাছে থাকলে সময় তো কম লাগবে। সময় কম বলতে 88 দিন। এখান থেকেই শুরু। 65 দিন বলে কিছু নাই, শুরু হয়েছে হচ্ছে 88 দিন থেকে। সবচাইতে কাছে আসে, সেই জন্য হচ্ছে 88 দিন এটা প্রদক্ষিণ করা শুরু করে। সন্ধ্যায় পশ্চিম আকাশে যেটা দেখা যায় সেটা কি? সেটা হচ্ছে শুক্র। সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে যে দেখা যায় সেটা হচ্ছে শুক্র গ্রহ, শুকতারা যেটাকে বলি। শুক্রের কি নেই বলতো? শুক্রের কি অক্সিজেন সেখানে আছে? কার্বন ডাই অক্সাইড আছে নাকি বাতাসের চাপ আছে না বায়ুমণ্ডল আছে? কোনটা নেই? তার অক্সিজেন নেই। বায়ুমণ্ডল কিন্তু একটা আছে, বলছে বায়ুমণ্ডল একটা আছে, কিন্তু সেই বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ খুব বেশি। সরি, সেই বায়ুমণ্ডলে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি হলে সেখানে কিন্তু বসবাস করা যায় না, এবং বাতাসের চাপও সেখানে খুব বেশি। মানুষ যদি সেখানে যায় নাক মুখ ফেটে রক্ত বের হয়ে চলে আসবে। সেখানে নাই কি ভাইয়া? নাই হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থাকলে তো মানুষই বসবাস করতো। আচ্ছা, কোন গ্রহের আকাশে বছরে 2 বার সূর্য ওঠে? খুব বেশি, খুব দ্রুত যায় একটা গ্রহ ছিল, যে গ্রহটা হচ্ছে বড়, যে গ্রহটা বড় এবং খুব দ্রুত ঘোরে, গতিশীল, গতি বেশি, গতি বেশি। কোন গ্রহের কথা বলছি আশা করি তুমি বুঝতে পারছো। সে গ্রহের নাম হচ্ছে শুক্র। গ্রহের নাম কি ভাই? শুক্র গ্রহ খুব বেশি জোরে ঘোরে, এই জন্য কিন্তু সেখানে বছরে 2 বার সূর্য উদিত হয়। আমি তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম। বড় বলতে খুবই বড় তা বলি নাই, বড় আর কি, সবচেয়ে বড় হলে সে কি হয়ে যেত? বৃহস্পতি হয়ে যেত। আচ্ছা, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? যে বলে দিয়েছিলাম চাঁদের, পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? আমাদের 1 মাসে যা সময় লাগে তাই। 1 মাস, আমাদের 1 মাস। ঘটনা কি বুঝছো? ঘটনা হলো যে মনে করো এটা পৃথিবী, মানে এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। এই যে এইভাবে যখন সূর্যকে প্রদক্ষিণ করতেছি তখন এটা হিসাব করা হচ্ছে বছর, হিসাব করা হচ্ছে বছর। আর এই পৃথিবী কিন্তু নিজে ঘুরতেছে, পৃথিবী কিন্তু নিজে অটোমেটিক গতিশীল ঘুরতেছে। যে পৃথিবী যেটা ঘোরে, এই ঘোরার কারণে কি হয় ভাইয়া? দিন এবং রাত হয়, একদিন হয়। আর এই যে চাঁদ, চাঁদ যে আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এর কারণে কি হয়? মাস হয় আমাদের, মাস। এর কারণে আমাদের মাস হয়। ঘটনা হচ্ছে 3টা, এই জন্য বছর, দিন এবং মাসের কনসেপ্ট আসছে। পৃথিবীকে প্রদক্ষিণ করছে সময় লাগে হচ্ছে 1 বছর, মানে 365 দিন আমাদেরকে ধরি। এরপরে হচ্ছে এই যে সূর্য, আমাদের পৃথিবী নিজেই তো ঘুরছে, নিজেই ঘুরে নিজের জায়গাতে আসতে তার সময় লাগে 1 দিন, মানে 24 ঘন্টা। আর হচ্ছে এই যে চন্দ্র যদি পৃথিবীকে প্রদক্ষিণ করলে কি হয়ে যায়? 1টা মাস পার হয়ে যায়। সে মাসের হিসেবে এখানে বলা হয়েছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? মানে আমাদের শরীরের জন্য সহনশীল তাপমাত্রা কত? সেটা হচ্ছে 13.90। কত ভাইয়া? 13.90 ডিগ্রি সেলসিয়াস। ডিমোস এবং ফেবস কোন গ্রহের উপগ্রহ? বারবার বলেছি এটা মঙ্গল গ্রহের উপগ্রহ তোমাদের। কোন গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জ বিদ্যমান? মানে কোনটা শেষ হয়ে গেল? মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে, মানে পৃথিবী শেষ, পৃথিবী শেষ হয়ে গেল, পৃথিবীর পরে আসলো মঙ্গল। হ্যাঁ, মঙ্গল, মঙ্গলের পরে আছে হচ্ছে তোমার বৃহস্পতি, মঙ্গলের পরে আছে বৃহস্পতি। এই বৃহস্পতির মাঝখানে এখানে কিছু কি আছে? এই যে এরকম করে ছোট ছোট কিছু গ্রহ আছে, ছোট ছোট করে গ্রহ আছে, যে গ্রহগুলার হচ্ছে তোমার ওই আকৃতি হচ্ছে 1.6 কিলোমিটার থেকে কত? 805 কিলোমিটার। এগুলাকে বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জ। আচ্ছা, শনিকে বলয় করে বেষ্টন, শনিকে কয়টি বলয় বেষ্টন করে আছে? উত্তর হচ্ছে 3। দেখাই দিছিলাম কয়টি? 3টি। টাইটান কোন গ্রহের উপগ্রহ? দেখো টাইটান দুটো ছিল, একটা হচ্ছে টাইটান আর একটা কিন্তু বড় নামের ছিল, আরেকটা এই ধরনের একটা নাম ছিল। টাইটান হচ্ছে শনির, টাইটান হচ্ছে শনির। আরেকটা দেখো টাইটানিয়াম, আমি একটু বুঝাই দিই তোমার কাছে সহজ লাগবে। যেমন ধরো টাইটান, টাইটান, আরেকটা হচ্ছে টাইটানিয়া। এই দুটো তোর কনফিউশন হইতে পারে। টাইটান এটা হচ্ছে শনির, টাইটান হচ্ছে শনির, আর টাইটানিয়া যেটা সেটা হচ্ছে তোমার ইউরেনাসের। ভাইয়া কোথায়? ইউরেনাসের, ইউরেনাস। দেখো তো শনি বানানটা দেখতেও ছোট, টাইটান বানানটা দেখতেও ছোট। আবার তোমার হচ্ছে কি
এই যে ইউরেনাস বানানটাও বড়, টাইটেনিয়া বানানটাও বড়, তাহলে এই বড় ছোট এই হিসাবে যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই দুটো থেকে কনফিউশন তোমার কিন্তু শেষ হয়ে যাবে, তুমি এটা সুন্দর করে অ্যান্সার করতে পারবা। শনি এটা দেখতেও ছোট, টাইটান এই নামটাও ছোট, আর হচ্ছে ইউরেনাস এই নামটা বড়, টাইটেনিয়া নামটাও হচ্ছে বড়। সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কেন? সমুদ্রের পৃষ্ঠে বায়ুমণ্ডল বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে কেন? কারণ এখানে কি বায়ু চাপ বেশি থাকে, তাই বায়ু চাপ বেশি মানে বায়ুর ঘনত্ব বেশি। সহজ কথা হচ্ছে বায়ুর চাপ বেশি, বেশি মানে হচ্ছে ঘনত্ব বেশি, বায়ুর চাপ বেশি মানে বায়ুর ঘনত্ব সেখানে বেশি। বায়ুমণ্ডলের যে ভর যে স্তর দিয়ে যে স্তর দিয়ে বিমান চলাচল করে সে কোন স্তর নামে পরিচিত? সেটা হচ্ছে আমাদের এই যে ট্রপোমণ্ডলের একটা অংশ যার নাম হচ্ছে ট্রপোপজ, যার নাম কি ট্রপোপজ। এই অঞ্চল দিয়ে বিমান চলতে পারে কেন? কারণ এখানে কোনো ঝড় বৃষ্টি কিছু হয় না, এখানে ঝড় বৃষ্টি কিছু হয় না, বা এখানে বাতাসের চাপ খুব কম, খুব বেশি চাপ এখানে নাই, সেজন্য এই স্থান দিয়ে খুব ভালো মতো কিন্তু চলতে পারে। বায়ুমণ্ডলের কোন স্তরটি সূর্য রশ্মির অতি বেগুনি স্তর থেকে আমাদের রক্ষা করে? সেটা হচ্ছে ওজোন স্তর। যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তরটা আছে সেটা আমাদের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, ক্লাসের মধ্যে পড়ানো হয়ে গেছিল তোমাদের। পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত, পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত কয়টি স্তর রয়েছে? স্তর হচ্ছে পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত 3টি স্তর রয়েছে। প্রথম স্তরের নাম হচ্ছে ওই যে অশ্বমণ্ডল, তারপরে আমরা দেখলাম হচ্ছে গুরুমণ্ডল, এরপরে আমরা দেখলাম কেন্দ্রমণ্ডল। তাহলে কয়টা ভাইয়া? হচ্ছে 3টা। ভূ অভ্যন্তরের গঠন এবং উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত? কেন্দ্রমণ্ডলে কোনটা বেশি বেশি আছে? কেন্দ্রমণ্ডলে হচ্ছে নিকেল এবং ফেরাস খুব বেশি আছে, এই জন্য একে বলা হচ্ছে নিফে, নিকেল এবং ফেরাস, নিকেল এবং লোহা খুব বেশি আছে, এই অঞ্চলের নাম হচ্ছে তোমার নাইফ বা নিফে। আচ্ছা, নিফে স্তরটি কোন মণ্ডলে অবস্থিত? অবশ্যই এটা হচ্ছে আমাদের একবারে নিচে কেন্দ্রমণ্ডলে অবস্থিত। কোথায় অবস্থিত? কেন্দ্রমণ্ডলে অবস্থিত। এখন দেখো গুরুত্বপূর্ণ কিছু ক নাম্বার প্রশ্ন তোমরা এতক্ষণ পড়ে আসছো। সৌর কলঙ্ক কাকে বলে? যেখানে হচ্ছে কালো কালো দাগ থাকে, এই অঞ্চলের তাপমাত্রা খুব কম, এই অঞ্চলের তাপমাত্রা একটু তুলনামূলক কম, তাপমাত্রা তুলনামূলক কম, তাপমাত্রা তুলনামূলক কম। দেখো গ্রহাণুপুঞ্জ, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটারে যেই গ্রহগুলো একসঙ্গে যুক্ত হয় সেগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলা হয়। সৌরজগৎ কাকে বলে? তোমরা জানো এটা। সৌরদিন কাকে বলে? পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে এক সৌরদিন বা এক দিন বলা হয়, এক দিন বলা হয়। কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে? 3টি বলয় শনিকে বেষ্টন করে আছে। অনুসুর, এটা একটু দেখো, এটা হচ্ছে যদিও পরবর্তীতে তোমাদের আসবে, এখন এটা পড়ানো হয় নাই, যে 1 থেকে 3 তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে আসে তখন এটাকে বলা হয় অনুসুর বলা হয়। এটার সঙ্গে হচ্ছে তোমার জোয়ারের সম্পর্ক আছে, আর যখন জোয়ার ভাটা পড়বে তখন এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। কিছু খ নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা তোমাদের সুবিধার্থে এগুলো ক্লিয়ার করে নেবে। যে পৃথিবীর নিকটতম গ্রহটিতে জীব বসবাসের পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহটি বসবাসের অনুপযোগী কার কথা বলা হয়েছে? সবচেয়ে কাছে কে আছে? মঙ্গলে একটা আছে, আরেক পাশে কে আছে বলো? বুশ। বুশ মনে আছে? বুশের কি প্রেম, বুশ তালব্যস্য থেকে কি ভাইয়া? শনি। তালব্যস্য থেকে তোমার এই যে আমাদের যে শুক্র গ্রহ আছে, শুক্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমাদের যে শুক্রের কথা বলা হয়েছে, শুক্র কিন্তু পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত, এখানে কিন্তু মানুষ বসবাস করতে পারে না। কেন বসবাস করতে পারে না? এখানে কোনো ওজোন স্তর নাই, এখানে কোনো বায়ুমণ্ডলও নাই। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? ওই যে একটা শক্তি আছে, মহাকর্ষণ। মহাকর্ষণ মহাকর্ষণ শক্তির জন্যই তো সে চারপাশে আসলে ঘোরে। শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি কেন হয়? কারণ এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সব থেকে বেশি, এই জন্য এখানে বেশি কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। ওজোন স্তরের তাপমাত্রা অধিক হওয়ার কারণ কি? ব্যাখ্যা করো। ওজোন স্তরের তাপমাত্রা ব্যাখ্যা কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি এখানে পড়ে। সূর্য হলো সৌরজগতের প্রাণকেন্দ্র, হ্যাঁ, সব কিছুকে সে নিয়ন্ত্রণ করে, এটা ব্যাখ্যা করতে হবে। ভূ অভ্যন্তরে একটি মণ্ডলকে কি বলা হয়? সীমা মণ্ডল বলা হয়। সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত হয়, এই জন্য একে কি বলা হয়েছে? সীমা। এখন এটাকে তোমার ব্যাখ্যা করতে হবে। জাস্ট এই অঞ্চলে কি করা হয়? সে তোমার সিলিকন এবং ম্যাগনেসিয়াম খুব বেশি আছে, এই জন্য অঞ্চলটাকে বলা হয় সীমা অঞ্চল। বুঝছো? অশ্বমণ্ডল কি? এই যে ভূত্বক, যেটা ভূ উপরের যে অংশটুকু উপরে, এটাকে অশ্বমণ্ডল বলা হয়।
মানে সবার বাইরের যে স্তর। ভূত্বক বলতে কি বোঝায়, এই অশ্বমণ্ডলের আবার দুইটা অংশ আছে, অশ্বমণ্ডলের বহিরাংশ যেটা, সেই বহিরাংশকে বলা হয় হচ্ছে ভূত্বক। এভাবে তুমি কিন্তু তোমার নিজের মতো করে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। আর এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা যারা ক্লাসটি করতেছো বা করেছো তারা এই নমুনা ক্লাসটা এই প্রশ্নটা নিজের খাতায় লিখে দেখবা যে আসলে কি উত্তর করতে পারছি কিনা। সেক্ষেত্রে তোমার এই যে ঘ নাম্বার প্রশ্ন, এটা অ্যান্সার করার প্রয়োজন নাই। তুমি এখানে হচ্ছে কি কি প্রশ্ন, তুমি জাস্ট এই যে এই গ নাম্বারটুকুর অ্যান্সার করবা। এই যে এই প্রশ্নটা পড়ে এখানে হচ্ছে এই গ নাম্বার প্রশ্নের একটা উত্তর বের করা যায়, সেই উত্তরটাই নিজেই তুমি প্র্যাকটিস করবা। তারপরে দেখবা যে কতটুকু এখন তোমার পরীক্ষার জন্য উপযুক্ত হচ্ছে কিনা, ভালো পারছি কিনা। ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ আবার পর্যায়ক্রমে চলে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম।